আপনাকে আমি বলছি যে আমি যে ওষুধ দিয়েছি, আমার তো এত বিরাট প্ল্যাটফর্ম নেই নিজেকে প্রচার করবো। আমার হাতে একটা লোকও মারা যায়নি, নট এ সিঙ্গেল লোক। যে হোমিওপ্যাথি সবচেয়ে বুদ্ধি যারা কিচ্ছু বোঝে না তাদের জন্য, আর যারা ভেরি ইন্টেলিজেন্ট শার্প ইন্টেলিজেন্ট তাদের জন্য। এর মাঝে হোমিওপ্যাথির স্থান নেই। তিনটে ফোর্স আমাকে জানতে হবে। আচ্ছা, এই তিনটে ফোর্সের উপরে যদি আমার কোনো নলেজ না থাকে তাহলে আমি একটা কোয়াক ডাক্তার হব। ধরুন অ্যালোপ্যাথির ক্ষেত্রে যেরকম ধরুন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, হোমিওপ্যাথির ক্ষেত্রে কেন এটা হচ্ছে না? আজকে একটা ওষুধ বলছে ঠিক আছে, কালকে সেটাকে ডিসকার্ড করছে। আচ্ছা, আপনি দেখুন, এই তো কিছুদিন আগেই দেখলাম কতগুলো ওষুধ দেখলাম ব্যান করে দিল। ব্যান করে না। আর হোমিওপ্যাথিতে আপনি একটা ওষুধ বলতে পারবেন না যেটা স্টাবলিশড হয়েছে পরবর্তীকালে ডিসকার্ড হয়েছে। হ্যানিম্যান যখন এটাকে আবিষ্কার করলেন তখন ওনাকে ওখানকার অ্যালোপ্যাথি ডাক্তার মেরে তাড়িয়ে দিলেন দেশ থেকে। মেডিকেল সায়েন্স ইজ মোস্ট ইনকমপ্লিট সায়েন্স। নমস্কার, দ্য দেবদত্ত শো পডকাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই এপিসোড আপনাদের জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য একটু স্পেশাল হতে চলেছে। তার কারণ এমন একজন মানুষকে আজকে আমি আমাদের পডকাস্টে হাজির করেছি, আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি 90 বছরের একজন তরতাজা যুবক। শুধু তাই নয়, তিনি একজন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার, বিখ্যাত হোমিওপ্যাথি প্র্যাকটিশনার, যার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সেগুলো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব আমরা। প্লাস তিনি ফর্মার লেকচারার ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, যার হাত ধরে প্রচুর মুমূর্ষু রোগী প্রাণ ফিরে পেয়েছেন। এবং করোনার সময় যখন চারদিকে হাহাকার চলছিল, তার ওষুধে, তার প্রেসক্রিপশনে প্রচুর মানুষ সেই করোনা থেকে মুক্তি পেয়েছেন। শুধু তাই নয়, তারা প্রাণ ফিরে পেয়েছেন, সুস্থ সবল ভাবে তাদের জীবন যাপন করছেন। এবং শুধু করোনা নয়, প্রচুর জটিল থেকে জটিলতর রোগকে তিনি নিমেষে রোগীকে সারিয়েছেন এবং প্রচুর মিথকে তিনি ভেঙেছেন। তাই চলুন আর দেরি না করে সরাসরি তার সাথেই কথা বলি। ডক্টর অরুণ শঙ্কর চ্যাটার্জি। নমস্কার ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। আপনি এই আমাদেরকে সময় দিয়েছেন, আপনি এসছেন আমাদের স্টুডিওতে। প্রথমেই আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে আমি যেটা দেখেছি যে হোমিওপ্যাথি রোগকে সারায় না, রোগীকে সারায়। এই যে এই কথাটার মধ্যে ডেপথটা কোথায় আছে? এখন হোমিওপ্যাথি হচ্ছে কি? হোমিওপ্যাথি হচ্ছে সিমিলিয়াস কিউরান্টাম। বোঝা গেল জিনিসটা কী বললো? একই রকম চেহারা থাকবে, সেই একই রকম দিয়ে সারানো হবে। এটা হচ্ছে আপনার ডেফিনেশন। কিন্তু এটা বুঝলাম, পরিষ্কার বোঝা গেল না। একটা জিনিস একটু ফান্ডামেন্টালি আমি বলতে চাই যে দেখুন, হোমিওপ্যাথি ডাক্তার হলে তিনটে ফোর্সের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তিনটে ফোর্স। আচ্ছা, দেখুন, আপনি ফোর্স বললেন, তখনই বললেন ফোর্স বললেন, কী বললেন ডাক্তারবাবু? মুখ এসে ফোর্স কি? কিচ্ছু নয়। আপনি একটা জিনিস, বা আমরা সবাইকে জানবো যে আমরা যে বেঁচে আছি ফোর্সের জন্য বেঁচে আছি, বুঝেছেন? হ্যাঁ, ঊর্জা। হ্যাঁ, আমরা ফোর্সে আমাদের বাঁচিয়ে রেখেছি। এই ফোর্স যখন গন্ডগোল করছে আমরা অসুস্থ হচ্ছি। আবার এই আরেকটা ফোর্স দিয়ে দিচ্ছি, সে আবার সেই অসুস্থতা কাটিয়ে দিচ্ছে। এই তিনটে ফোর্স আমাকে জানতে হবে। আচ্ছা, এই তিনটে ফোর্সের উপরে যদি আমার কোনো নলেজ না থাকে তাহলে আমি একটা কোয়াক ডাক্তার হব। কোয়াক ডাক্তার, ঠিক, কোয়াক ডাক্তার, বুঝছেন? কেন হোমিওপ্যাথি সম্বন্ধে আমার ধারণা হচ্ছে যে হোমিওপ্যাথি সবচেয়ে বুদ্ধি যারা কিচ্ছু বোঝে না তাদের জন্য, আর যারা ভেরি ইন্টেলিজেন্ট শার্প ইন্টেলিজেন্ট তাদের জন্য। এর মাঝে হোমিওপ্যাথির স্থান নেই। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, মানে সবচেয়ে ইডিয়েট যারা, তাদের পক্ষে হোমিওপ্যাথি। তার কারণ হচ্ছে আপনি গ্রামে গঞ্জে যাবেন, এইটুকু হয়েছে, এই পেটটা খারাপ হয়েছে, নাক জম দিয়ে
বুঝেছেন? এই পড়ে গেছি, আনিকা দিয়ে এইসবগুলো মানে গ্রাম্য লোকেরাও জানে। আবার এই আনিকা দিয়ে যে কী রোগ সারানো যেতে পারে সেগুলো সম্বন্ধে, আনিকার ডাক সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, এইসব সম্বন্ধে আমরা জানতে পারবো। তা সেই জন্য বলছি যে সেটা জানতে গেলে আমাদের যথেষ্ট পড়াশোনা করতে দরকার। সেই জন্য এই 3টে ফোর্সের কথা এখানে আমি অবতারণা করলাম। আচ্ছা, এর মধ্যে ফার্স্ট ফোর্স যেটা হচ্ছে, ফার্স্ট ফোর্সটার নাম হচ্ছে আপনার লাইফ প্রিন্সিপাল আর ভাইটাল ফোর্স। আচ্ছা, বুঝতে পেরেছেন? প্রথম প্রিন্সিপাল, এই ফোর্সটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। কোত্থেকে আসে এটা? মানুষ যখনই জন্মগ্রহণ করলো, যদি জীবিত হয়, মানুষ বলে কেন, সব কিছুই, আমরা মানুষ নিয়ে কথা বলছি, তা মানুষ হয়ে জন্মগ্রহণ করতে গেলে পরে প্রকৃতি একটা ফোর্স তার মধ্যে দিয়ে দেয়। সেই যে প্রকৃতি যে ফোর্সটা দিয়ে দিয়েছে, সেই ফোর্সের দরুনই আমরা চলাফেরা করছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, বেশ শরীর সুস্থ নিয়ে থাকছি। মানে সেই ফোর্সটা তার মতন কাজ করে যাচ্ছে, প্রকৃতির প্রদত্ত। হ্যাঁ, এটার সময় এটা ডাক্তারবাবুদেরও কিছু করার নেই, রোগীরও কিছু করার নেই। এটা হচ্ছে ভাইটাল ফোর্স, বুঝতে পেরেছে? তা ওর কাজকর্মের জন্যে আমরা আমাদের শরীরের স্বাচ্ছন্দ্যতা বা খাওয়া দাওয়া যে স্বাভাবিক যেগুলো, আমরা সব কিছু সেটা অনুভব করি। তার নিজের মতন কাজ করে যাচ্ছে শরীরের উপরে। যদি কোনো কারণে এই ফোর্সটার স্বাভাবিক গতি যেটা চলছে সেটা যদি ব্যাঘাত ঘটে, যে ব্যাঘাত ঘটাবে সেটা হচ্ছে ডিজিজ ফোর্স। তখন আমাদের মানে রোগের যে হ্যাঁ, ডিজিজ ফোর্স বা ডিজিজটাও একটা ফোর্স, ডিজিজ একটা ফোর্স। সেগুলো অমুক ব্যাকটেরিয়া থেকে ডিফারেন্ট কোয়েশ্চেন। এখন সে যখন করলো কি, সে তার ফোর্স এই সিস্টেমের উপর চালাবার চেষ্টা করবে, ভাইটাল ফোর্স সেটা অ্যালাউ করবে না, তখন অটোমেটিক্যালি দেয়ার উইল বি ক্ল্যাশ। হ্যাঁ, তার ফলে ভাইটাল ফোর্সের যে রেগুলার যে ফ্লোটা আছে, দ্যাট গেটস ডিরেঞ্জড। বুঝতে পেরেছেন? এই যে ডিরেঞ্জ যেটা হচ্ছে, এটাকে আমরা বলি সিমটম। এই ফোর্সটা মানে নতুন যে আমার শরীরের মধ্যে যে ন্যাচারাল যে কমফোর্ট বা এই ছিল, সেটা হয়ে গেল, ব্যাঘাত ঘটে গেল। সেই ফোর্সটাকে আমাকে জানতে হবে, সেটাকে আমরা বলি সিমটম হোমিওপ্যাথিতে। তা এখন হচ্ছে এই সিমটম যেটা হচ্ছে, এই সিমটম মানে আমি এই নোট করলাম, এই আমার অসুবিধা হচ্ছে, আমি এমন একটা এজেন্টকে বার করবার চেষ্টা করব যে এজেন্টের কাজ হচ্ছে যেরমভাবে ডিরেঞ্জ করছে, যে অসুবিধা আছে, এও ঠিক সুস্থ লোককে যদি খাওয়ানো যায়, এও ঠিক এইভাবে অ্যারেঞ্জ হবে। বুঝছেন? তাহলে সিমিলিয়ার বুঝছেন? এখন সিমিলার, এখন নিয়ম হচ্ছে যে দুটো যদি ফোর্স, সায়েন্সের ফান্ডামেন্টাল নলেজ, দুটো যদি সিমিলার ফোর্স এক জায়গায় হয়, তাহলে এবার কী রেজাল্ট হয়? এটা হচ্ছে ফিজিক্স যারা পড়ে, সায়েন্টিফিক এলিমেন্টারি ফিজিক্স, বেশি ডেপথে যেতে হবে না। লাইক ফোর্স রিপিল, বুঝছেন? এই ফোর্সটাও যা, এই ফোর্সটাও তা। ঠিক। এই করলো কি, এসে এখন দুটোর মধ্যে যে বলবান হবে সে এখানে টিকে যাবে, আর যে দুর্বল থাকবে সে ছিটকে বেরিয়ে যাবে। এখন আমরা এইটাকে চুজ করবো, যেটা যে নতুন যে ফোর্সটাকে চুজ করব, দ্যাট ইজ মেডিসিনাল ফোর্স। বুঝছেন? মেডিসিনাল যেটা চুজ করব, সেটার ফোর্সটা এইটার থেকে বেশি হতে হবে। তার মানে যদি সহজভাবে যদি বোঝা যায়, একটা হচ্ছে ইমিউন পাওয়ার, যেটা নিয়ে জন্মায়, সেই ইমিউন পাওয়ার তার বিভিন্ন রকম লাইফস্টাইল হোক বা যে কোনো কারণেই হোক, দুর্বল হয়ে গেলে সেকেন্ড ফোর্সটা আসে, মানে ডিজিজ ফোর্স। ডিজিজ ফোর্স। এই ডিজিজ ফোর্সটাকে কমানোর জন্য, ইমিউন ফোর্সটাকে বাড়ানোর জন্য আমাকে থার্ড ফোর্সটা দিতে হয়, সেটা হচ্ছে মেডিসিনাল ফোর্স। এবং মেডিসিনাল ফোর্সটার প্রপার্টি কী থাকবে, যে যে রকমের হয়েছে, যে মানে
ডিরেঞ্জমেন্টের যে আনকমফোর্ট আমার প্রডিউস করেছে, হুম হুম এরও ঠিক এইরকমই প্রডিউস করার। এই মেডিসিনাল ফোর্স ইজ অলসো হ্যাজ গট দি পাওয়ার অফ টু প্রডিউস ডিজিজ। তাহলে এই দুটো সিমিলার ফোর্স এক হলে পরে যেটা উইকার ফোর্স আছে সেটা রিপিল হয়ে যাবে। আর যদি দুটো যদি অপোজিট ফোর্স হয় তাহলে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করবে, বুঝছেন? হ্যাঁ 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 অ্যাট্রাক্ট করবে। তাহলে আমি সিমিলার ফোর্স এনে এটাকে তাড়িয়ে দিলাম, এই ডিজিজ ফোর্সটা রইল না, আর এখানে স্ট্রং ফোর্স এখানে এসে বসে গেল। একেও তো চাইছে না, কিন্তু এ বেশিক্ষণ থাকতে পারছে না। তার কারণ হচ্ছে যে হ্যান্ডম্যান বেশি ওষুধ দেবে না, এর তো স্ট্যান্ড নেই। ও যতক্ষণ পর্যন্ত ওইটুকু করতে পারে, তারপরে তো বা মেটেরিয়াল এই নেই, এক্সিস্টেন্সই নেই, ওই অটোমেটিক্যালি ও চলে যায়। ডিজিজ আমরা নর্মাল হয়ে গেল, আমরা কিওর হয়ে গেলাম। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আপনার জিজ্ঞেস করতে, আমার এখানে আপনাকে একটা, আপনি দীর্ঘ বছর ধরে আপনি পড়িয়েছেন, আপনি প্র্যাকটিস করেছেন, প্রচুর মানুষ আপনার কাছে এসছে, উপকার পেয়েছে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে ধরুন বা রোগী হিসাবে ধরুন, অনেকগুলো জিনিস যে কোনো সাধারণ মানুষের কাছেও থাকে। যেমন ধরুন, একটা কথা বলা হয় যে হোমিওপ্যাথি ওষুধ খুব ধীরে ধীরে কাজ করে, অ্যালোপ্যাথি ওষুধ ইনস্ট্যান্ট কাজ করে। এটা সত্যি না এটা মিথ? এটা তো আপনাকে এই মাত্রই আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই ইমিডিয়েট ওদের অ্যাকশন, এই যে হোমিওপ্যাথি ওষুধেও কি ইমিডিয়েট অ্যাকশন? ইমিডিয়েট অ্যাকশন মানে আগে মানে সঙ্গে সঙ্গে এসে আপনি দেখবেন না একটা দুটো সিমিলার ম্যাগনেট আপনি সামনে, থিওরির জায়গাতে, থিওরি না প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বা আমি বলছি আদার্স অন্য যে কোনো প্র্যাকটিক্যালি আমি বলছি পার্টিকুলার হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে ইনস্ট্যান্ট কাজ করে না, এটা সবার অনেকেই। এটা কথা হচ্ছে যে দেখুন, এখানে একটা আমি নতুন ডিজিজ ফোর্স এসেছি, আমি একটা নতুন ফোর্স দিলাম। এই নতুন ফোর্সটা তো সিস্টেমে আরও অনেক ফোর্স আছে তার সঙ্গে গিয়ে করবে। এখন এটা দেখবেন, এটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সবসময় করে, সবসময় একটা ফোর্স আর একটা জায়গায় কাজ করবে যদি সেন্সিটিভিটি থাকে, সেইখানে গিয়ে আগে কাজ করবে। আচ্ছা, বুঝছেন? সেন্সিটিভিটি। তাহলে এই যে এখানে যে ফোর্সটা আছে, যে ফোর্সটাতে আমি ডিরেঞ্জড হয়ে গেছি, আর এই যে ফোর্সটা আমি দিচ্ছি, দুটো সিমিলার হচ্ছে, সেন্সিটিভিটি দুটোর মধ্যে আছে। আগে এখানে অ্যাক্ট করবে, তারপরে অন্য ফোর্স, বডিতে অন্য ফোর্স আছে সেগুলোর উপরে অ্যাক্ট করবে যদি অ্যাক্ট করবার ক্যাপাসিটি থাকে। তো এখানে আমার একটা প্রশ্ন, ধরুন অ্যালোপ্যাথির ক্ষেত্রে যেরকম ধরুন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে কনস্ট্যান্ট, তাকে নিয়ে বিভিন্ন রকম ভাঙা গড়া হচ্ছে, তার উপর কাজ হচ্ছে, আমরা বিভিন্ন জিনিস শুনতে পাচ্ছি, আর্টিকেল আসছে, হোমিওপ্যাথির ক্ষেত্রে কেন এটা হচ্ছে না? হোমিওপ্যাথি একটা প্রিন্সিপালের উপরে, যেখানে বললাম এখানে হোমিওপ্যাথি সিমিলিয়া সিমিবাসকিউর, দুটো ফোর্সকে অ্যাক্ট হতে হবে, সেই জায়গায় চিকিৎসা করতে হবে। এবং এই যে আপনার যে সিমিলার ফোর্সটা যেটাই হবে আমাদের এখানে, আপনি যেটা বলছেন যে আমাদের এই হচ্ছে যে আগে মেডিসিনকে চেনো, তারপরে ডিজিজকে চিনবে। বুঝছেন? আমি বলছি হ্যাঁ, সেটা সব ক্ষেত্রেই আগে মেডিসিনকে চেনো, তারপরে ডিজিজকে চিনবে। মেডিসিনের সঙ্গে ডিজিজের ফোর্স দুটো কে ট্যালি করা হবে। তার মানে তোমার যে ডিজিজ ফোর্সটা যেটা আসবে, সেই ফোর্সটা আগাম তুমি জেনে নেবে, আগে থেকে জেনে নেবে। সেই জন্য বলছি মেডিসিনাল নলেজটা তুমি আগে অ্যাকোয়ার করো, তারপরে ডিজিজ ফোর্সটা যা খুশিটাই ডিজিজ হোক না কেন। এই যদি দেখা যায় যে দুটো ফোর্স সিমিলার এসছে, তাহলে পর তো যে কোনো রোগী হোক না কেন তুমি অ্যাপ্লাই করো, সেখানে হবে কাজ করবে। এই প্রিন্সিপালের উপরে হোমিওপ্যাথি বেস করে আছে। এবং সেই জন্য আমি বলছি যে সেই জন্য হচ্ছে কি, যে এখন কথা হচ্ছে যে এই যে মেডিসিনাল ফোর্সটা, যে ডিজিজটাকে চিনবো, এটাকে আমি কী করে বার করবো, বুঝছেন? ইটস এ ভেরি টাফ জব, কিন্তু টাফ জব না। এটা হচ্ছে যে আমাদের যে ডিজিজ যেগুলো আছে, সেই ডিজিজগুলো সমস্তগুলো নেচারে যেসব প্ল্যান্টস বা যেসব এলিমেন্টস আছে,
তাদেরও ঠিক সিমিলার সিমটম প্রডিউস করার ক্যাপাসিটি আছে, ডিজিজের যা ক্যাপাসিটি আছে মানুষের বডিতে, বুঝেছেন? যা বললেন এটা বেস কোথায়, অটোমেটিক্যালি আপনাদের কাছে, কারণ আপনি যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন সেই প্রশ্নগুলো সবই এখান থেকে জবাব হবে। একটার পর একটা কীভাবে এই সাবজেক্টটা ডেভেলপড হয়েছে সেটা সম্বন্ধে একটু না জানলে পরে এইটা বোঝাতে আমার পক্ষে একটু অসুবিধা হবে। সেই জন্য বলছি যে যে আমি বলছি যে আগে মেডিসিনটাকে চেনো, তার মানে এই এক একটা মেডিসিন সে কীরকমভাবে সিমটম ডেভেলপ করতে পারে সেগুলো আমি জানবো আগে, তারপরে কী লোকটা কী রোগে আক্রান্ত হয়েছে সেইটা জানবো, এই দুটোর সঙ্গে মেলাবো, মিলিয়ে দুটোকে সায়েন্সের ফান্ডামেন্টাল নলেজ সিমিলার টেকানলে পরে রিপিল হয়ে এইটা করলে পরে তাহলে রোগটা সেরে যাবে। কিন্তু অ্যালোপ্যাথিটা তা করে না। হ্যাঁ, সেই জন্য এদেরকে চিরদিনই আজকে একটা ওষুধ বলছে ঠিক আছে, কালকে সেটাকে ডিসকার্ড করছে। আচ্ছা, বুঝেছেন? ডিসকার্ড করছে। আপনি দেখুন, এই তো কিছুদিন আগে দেখলাম কতগুলো ওষুধ দেখলাম ব্যান করে দিল। ব্যান করে না। আমার গাইনোকোলজিক্যাল কেসে বলছি ইস্ট্রোজেন প্রজেস্টেরনকে ভীষণ ইউজ করা হয়, বুঝেছেন? ওদের যা কিছু আছে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের উপরে ইউজ করে। আগে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের উপর খুব হাই ডোজে ওরা দিত, কিন্তু দেওয়ার পরে যে রোগ নিয়ে আসতো সেগুলো সেরে যেত, কিন্তু পরবর্তীকালে দেখা গেল অন্য মানে ক্যান্সার হচ্ছে। যে হিউম্যানদের মধ্যে যে এত ক্যান্সারের প্রভাব, দ্যাট ইজ ডিউ টু ইস্ট্রোজেন প্রজেস্টেরন। এটা আমার কথা নয়, বৈদ্যনাথ চক্রবর্তীর নাম শুনেছেন নিশ্চয়ই, এরকম আরও অনেক বড় বড় গাইনোকোলজিস্টের আমি ওদের লেখা পড়েছি, তারা এটা বলেছে এইটা। তখন করলো কি, তাহলে কি করা যাবে, যে এত ক্যান্সার বেড়ে গেছে হিউম্যানদের মধ্যে, তাহলে কী করা যাবে? তাহলে ডোজটা কমিয়ে দেওয়া, আগে যে ডোজটা দেওয়া হতো সেই ডোজটা কমানো হলো, ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিল। তা আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমালেন, তাতে কি রিস্কটা কমলো? হ্যাঁ, বলে রিস্ক, হ্যাঁ কিছুটা রিস্ক কমলো, কিন্তু তো যা হবার তো হবেই। তাই বলে এটা ইউজ করছেন না? হেসে বলছি কী করবো, আমাদের এছাড়া উপায় নেই আমাদের। তা আমি সেই পুরনো দিনের, সেটা একটু অন্য ব্যাপার, সেটা সম্বন্ধে পরে যদি সুযোগ পাই আপনার সঙ্গে ডিসকাস করবো, যে ওই পুরনো দিনের ওই একটা নামের ওষুধ করে ট্যাবলেট জোগাড় করে, আমি বলেছিলাম যে এই ট্যাবলেটটা আমাকে জোগাড় করে দিতে পারবেন? বললো যে, হেসে বললো না পারবো না। হ্যাঁ, কেন? এটা ব্যান হয়ে গেছে। তার মানে আজকে যেটা কেমন ট্রু, আর আপনার যে রোজ ওষুধ বেরোচ্ছে, সেগুলোকে দেখা যাচ্ছে যে এরকম নতুন ওষুধ বেরোচ্ছে, আর পুরনো ওষুধগুলোকে ডিসকার্ড করছে। আর হোমিওপ্যাথিতে আপনি একটা ওষুধ বলতে পারবেন না যেটা স্টাবলিশড হয়েছে পরবর্তীকালে ডিসকার্ড হয়েছে, ঠিক একটা এক্সাম্পলও দিতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আমি কেন এটা করতে পারি না, এটা আমার একটা প্রিন্সিপাল নিয়ে করতে হবে। কী করে আমি ওষুধগুলোর অ্যাকশন বার করি, মানে হোমিওপ্যাথি আমরা কী করে এই মেডিকেতে আমাদের যা আছে এতগুলো ওষুধ আছে, এই ওষুধগুলো অ্যাকশন বার করতে পারি, আবার এর সঙ্গে নতুন যোগ করতে পারি। কেন পরবর্তীকালে আমরা ইন্ডিয়ান ড্রাগ, হ্যানিম্যান তো 30টা ড্রাগ করে গিয়েছিল, তারপরে তো আমরা কত শত ড্রাগ ইনকর্পোরেট করিনি। কিন্তু প্রিন্সিপালটা আমাদের একটা প্রিন্সিপালে চলতে হবে, একটা প্রিন্সিপাল। সেটা প্রিন্সিপালটা কী হচ্ছে, যে এই ওষুধ, মানে আগে আপনাকে ফ্যাক্টসটা বলে নিই, মানে একটু গল্পটা বলে নিই, তা নাহলে বুঝতে সুবিধা হবে। হ্যানিম্যান সাহেব জার্মান ডাক্তার, খুব বড় ডাক্তার আছেন, উনি বিভিন্ন ভাষা জানতেন, অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন। ঠিক, তা অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতে নেবে উনি শর্টলি কেম টু কনক্লুশন যে এই চিকিৎসা করার থেকে না করা ভালো। রুগীকে
যদি আমি চিকিৎসা না করি রুগীটা বেঁচে থাকবে, তা বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু চিকিৎসা করতে গেলে রুগীটা মরে যাবে, রুগী শিওর ডেথ। কীরকম এক্সাম্পল, আগেকার দিনে কলেরা হতো, কলেরা হলে ডাক্তারবাবুরা করতেন কি, সিরিঞ্জ দিয়ে রক্ত বার করে নিতেন শরীরের। কেন? রক্ত প্রয়োজন হচ্ছে, বুঝলেন? তাই হচ্ছে। মাথা ব্যথা হয়েছে, হাত পা চেপে ধরে মাথা রক কেটে দিতেন, বুঝেছেন? পাগল হয়েছে, তাকে ওপেন ইসের মধ্যে রেখে যত বড় লাঠি ফাটি দিয়ে পেটাও, তো ও তো ওইটিই তো রুগী মরে যাবে, হ্যাঁ, চিকিৎসা না করলেও মরে যাবে। তো উনি ওটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে তো কী করে খাবেন? বিভিন্ন বই ট্রান্সলেট করে এক ভাষা থেকে জার্মান ভাষায় লিখতে একদিন দেখলেন, যেমন এটা এরকম প্রবাদ আছে যে নিউটনের গ্র্যাভিটেশন ল আর এর হ্যানিম্যানের সিঙ্কোনা ল, বুঝছেন? উনি পড়তে পড়তে দেখলেন সিঙ্কোনা ম্যালেরিয়ার রোগের যদি সিঙ্কোনা বার, মানে সিঙ্কোনা যদি শেকড় খায় কেউ চিবিয়ে, সুস্থ লোক, তার মধ্যে কাঁপ দিয়ে জ্বর আসবে। সুস্থ লোকের কাঁপন দিয়ে জ্বর আসবে। ওনার মাথায় স্ট্রাইক করে কী বলছে এটা? আরে সুস্থ লোক যদি সিঙ্কোনা ওভার খায়, ও ম্যালেরিয়ার সিমটম ওর মধ্যে দেখা যাবে, ই করা যাবে। আর এই সিঙ্কোনা আর ওষুধ দিয়েই তো ম্যালেরিয়া রোগগুলোকে সারানো হচ্ছে অ্যালোপ্যাথিতে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এর সুস্থ লোকের উপরে যে সিমটম আসছে, রোগ এই সিমটম আসছে, সিমিলিয়ার রোগ যখন কন্ট্যাক্ট আসছে সেরে যাচ্ছে, বুঝছেন? এই করে ওনার মধ্যে ধারণা এসে গেল সিমিলিবাস, সিমিলার দিয়ে সিমিলে কী করতে হবে, এবং কিউরান্টার করতে, কিউরান্টার মানে লোহা কাটতে হবে, কিউরান্টার করতে হবে, মানে একা জন্মের মতন তাড়িয়ে দিতে হবে, সারিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে প্রসেস। তখন উনি করলেন কি, বিভিন্ন ড্রাগস, বিভিন্ন প্ল্যান্টস, বিভিন্ন সোর্স থেকে মেডিসিন জোগাড় করে এগুলো অল্প করে লোকদের খাওয়াতাম, সুস্থ লোকদের খাওয়াতাম। ওই জন্য একটা টিম করে নিয়েছিলেন। হ্যাঁ, টিম করে নিয়েছেন সুস্থ লোকের, নানান রকম বয়সে নানান করে তাদের খাওয়া দাওয়া করে। আস্তে অল্প খাচ্ছেন, কিছু হচ্ছে না, খাচ্ছেন করতে ডোজ বাড়াতে একসময় দেখা গেল যে তার মধ্যে ওই সিমটমগুলো ডেভেলপ করলো, বুঝছেন? কতগুলো অ্যাবনর্মাল সিমটম ডেভেলপ করলো। এখানে 10 জন আছে, 10 জনই এক কথা বলছে, আমার এরকম হচ্ছে। তার মধ্যে আবার কেউ একটু এদিকে ওদিকে বলছে, ওনারা সব নোট করে নিচ্ছে। তার মধ্যে দেখলেন যে এই যে 10 জনে যে কথা বলছে, এগুলো সব কতগুলো একের হুবহু মেরে যাচ্ছে। এই মেটিয়া মেডিকা স্থান পেল তারা। তাহলে কেউ মেটিয়া মেডিকা পড়লেই সে মেটিয়া মেডিকা আগে জানতে হবে, মেটিয়া মেডিকার সিমটমসগুলো সম্বন্ধে আগে আমাদের পরিচিত হতে হবে, তারপরে আপনার রোগের সম্বন্ধে অ্যালোপ্যাথিতে করে কি আগে রোগ শেখাও, তারপরে মেডিসিন শেখাও। আমরাও তো পড়েছি, আমার তো পড়াশুনো করতে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি তো ওই অ্যালোপ্যাথির মতন সবই পড়াশোনা করেছি। আমি তো অ্যানাটমি পড়াতাম, বুঝতেই পারছেন যে ডোমের কাজ করতাম, সোজা কথা বলতে অ্যানাটমি পড়াতাম, সে সব আমাদের পড়তে হয়েছে। কিন্তু মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে আমরা আমাদের হোমিওপ্যাথি লাইনে আমি করতাম। তা সেই জন্য কথা হচ্ছে যে আগে তুমি মেডিসিনটাকে চেনো, তারপর তুমি ডিজিজটাকে চেনো। এখন এইটা আপনি বেস্ট এক্সাম্পল পাবেন যে রিসেন্ট যে করোনা হয়েছে, বুঝছেন? এইটা সম্বন্ধে আপনাকে একটু এটা আলোকপাত করি। যদি বইটা থাকতো আপনাকে দেখিয়ে দিতাম যে মেডিসিনের নলেজটা আমাদের দরকার কেন। মেডিসিন আপনাকে একটা লোকে পাগল মনে করতে পারে আমাকে, কেননা অনেকে অনেক কথা বলে একটা ডিজিজ এলে পরে, তখন সেখানে আমিও কিছু কথা বলেছিলাম এই সম্বন্ধে। তা লোকে মনে করেছিল এটা লেভেলে ডাক্তার, ও বলেছে, ও করে ধাই করে কী লোক মারা গেছে সারা পৃথিবীতে। কিন্তু আপনাকে আমি বলছি যে আমার যে করোনাতে আমি যে ওষুধ দিয়েছি, আমার তো এত বিরাট প্ল্যাটফর্ম নেই নিজেকে প্রচার করবার। যেটুকু আমি আছে তার মধ্যে আমি দিয়েছি
এবং যতটা পেরেছি আমি আমাদের প্রচার করেছি, দিয়েছি। আমার হাতে একটা লোকও মারা যায়নি করোনাতে, নট এ সিঙ্গেল লোক। আপনি আমাকে পাগল মনে করবেন না। আপনাকে এখনই আমি যদি বরিকের বইটা থাকতো আপনাকে অথরিটি দেখিয়ে দিতাম যে যে কথাটা আপনি এইমাত্র একটু আগে বলছিলেন, আপনাকে তার উত্তরটা আমি দিচ্ছি যে আগে আমাদের মেডিকাটা জানতে হবে। তার মানে ডিজিজটাকে আগে জানতে হবে না, আগে মেটেরিয়ায় যে মেডিসিন যে ফোর্সগুলো তৈরি করতে পারে সেইটাকে আমাকে জানতে। আমাদের প্রফেসর বারবার বলতো আগে মেডিসিন শেখো, তারপরে ডিজিজ শিখবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে ডিজিজের কথা শিখবে। উল্টো। আচ্ছা, সেইটাই আপনাকে এখানে প্রমাণ করে দিচ্ছি। আপনাকে এইমাত্র আমি বললাম যে যতগুলো আমার কাছে রোগ এসছে করোনা বলে, আমি করোনা বলে করি না, কেন করোনার হচ্ছে কি শ্বাসকষ্টই মরে যেত। সব রোগীগুলো তো শ্বাসকষ্টই মরে যেত। কারণ করোনা যে ভাইরাসটা ছিল তার মেইন অ্যাটাক ছিল, মেইন ছিল, লক্ষ্য ছিল আপনার ওই লাংসটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে। ইনঅ্যাক্টিভ করে দেবে, শ্বাস বন্ধ হয়ে মরে যাবেন। এই হচ্ছে করোনারই। আপনি বরিকের বই খুলে দেখুন, এই সিমটমটা টিউবারকুলিনাম বোভিনাম বলে একটা ওষুধ আছে ওখানে, বুঝছেন? হ্যাঁ, আপনি একটু হোমিওপ্যাথি সম্বন্ধে আপনার কিছু থাকলে পরে আপনি দেখতে পারেন, বই খুললেই দেখতে পারেন টিউবারকুলিনাম। ওখানে বরিকের বইতে একটা লেখা আছে যে সিমটমের মধ্যে যে এই সিমটম হলে টিউবারকুলিনাম হবে, যে প্রচুর হাওয়া আছে, প্রচুর অক্সিজেন আছে, তথাপি তার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হয়ে হয়েছে, চোখট হয়ে যাচ্ছে। এই কথাটা লেখা আছে ওখানে। ওখানে তো এই কথা লেখা নেই করোনা বললে, কিন্তু করোনার যে এটা হবে, ম্যানিফেস্টেশনটা হবে, সেই ম্যানিফেস্টেশনটা এখানে লেখা। আর আপনি এখানে কী করেন, সারা দুনিয়া বসে বসে করোনা করোনা করোনা, এই মেডিসিন হবে, এই মেডিসিন হবে, রাশিয়া বার করছে একবার, আমেরিকা বার করছে একবার, ভারত বার করছে একবার, করছে, দিচ্ছে, দুদিন খাচ্ছে, আর কিছু কাজ হচ্ছে না। আর এখানে যাদের আমি করোনা দিয়েছি, সিমিলিবাস কিউরেন্টাম, মানে হ্যাঁ সিমিলার, এটা ফান্ডামেন্টাল সায়েন্সের নলেজ, এটা এইসি নয়, ওস্তাদি চলবে না এখানে, একা নেচারের ল, এটা নেচারের ল। আমি সিমিলিয়ার তার মেলাডি এসছে, সিমিলিয়ার আমি অ্যাপ্লাই করেছি। এই সিমিলিয়ারটা আমি কোথা থেকে জানো? অ্যাডভান্স এই টিউবারকুলিনাম পড়েছিলাম বলে তো আমি জানলাম। আর তুই তো বসে বসে এখন ডিজিজ পড়ছিস আর অ্যাপ্লাই করছিস। এই যেটা বলছে নিত্য নতুন ওষুধ বার করছি, কাজ হচ্ছে না, শিওর হতে পারছি না, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে তো চট করে যে আমি এইটার এই সিমটম, এই ফোর্সটার সঙ্গে এই ফোর্সটাকে আমি মিলিয়ে ফেলতে পারলাম, সঙ্গে সঙ্গে ন্যাচারাল কাজ করে গেল, জীবনে আর তার জীবনে থেকে কোনোদিন করোনাতে ভুগবে না। তো সেখানে একটা প্রশ্ন আমার, ধরুন অ্যালোপ্যাথি মেডিসিনে যেভাবে বড়োভাবে কাজ করা হচ্ছে, মানুষের কাছে যাওয়া হচ্ছে, মানুষকে যেভাবে অ্যাওয়ার করা হচ্ছে, ওদের তরফ থেকে যেভাবে করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটাল, বিভিন্ন হোমিওপ্যাথিতে সেই উদ্যোগ কেন নেওয়া হয়নি? কে নেবে যে আপনাকে কে নেবে? হ্যানিম্যান যখন এটাকে আবিষ্কার করলেন তখন ওনাকে ওখানকার অ্যালোপ্যাথি ডাক্তাররা মেরে তাড়িয়ে দিলেন দেশ থেকে, দেশ ছাড়ো, আমেরিকায় কেন, বুঝেছেন? তারপরে আমেরিকাতে গিয়ে উনি এটাকে ভালোভাবে প্রচার করলেন। কেন ফেন টেরা সমস্ত ওনার ফলোয়ার হলেন, বিরাট একজন ডাক্তার হলেন, বুঝেছেন? হওয়ার পরে কি হলো, কেন্ট মারা গেলেন, তার ছেলে এসে ওই সাইনবোর্ড তুলে দিয়ে ওখানে অ্যালোপ্যাথি ডাক্তার, বুঝছেন না? তা এই হচ্ছে, এখন হোমিওপ্যাথি জানতে গেলে পরে আপনাকে মেটি আমেরিকাটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে। মেটি আমেরিকা আমাদের এই ডক্টর প্রিন্সিপাল, আমাদের যে প্রিন্সিপাল ছিলেন, বলে আগে মেডিসিন শেখো, ডিজিজ শিখবে কি, ডিজিজ পরে শিখবে। হ্যাঁ, তা এই যে দেখুন যেটা বললাম আপনাকে, এই টিউবারকুলিনাম সম্বন্ধে বলছি,
টিউবারকুলিন আমি করোনাতে ব্যবহার করলাম। কিসের জন্য? কোন সিমটমটা দেখে? একটা ওষুধের অনেকগুলো সিমটম আছে, ওই যে যেটা বললাম, এরকম 10টা লোক আছে, 10টা লোকের 10 রকম সিমটম বেরো, 10টা রকম সিমটম না, সবার মধ্যে একরকম সিমটম বেরো, তার মধ্যে কত মানে বিভিন্ন ওয়েতে বলে, হ্যাঁ, কারো পায়খানা গণ্ডগোল হচ্ছে, কারো গায়ে ব্যথা হচ্ছে, কারো হচ্ছে, কারো বেশি হচ্ছে, কারো কম হচ্ছে। এই যে সিমটমগুলো সমস্ত ওখানে কালেক্ট করা হলো, তার সঙ্গে যখন আমার এই ডিজিজটা মেলানো, আমার যে ডিজিজটা এসছে সেটা মেলা হয়ে গেল, সেরে গেল। আবার দেখা গেল যে আরেকটা রুগী হলো, তার হয়তো শ্বাসের কষ্ট হলো না, আচ্ছা, শ্বাসের কষ্ট হলো না, কিন্তু তার মধ্যে দেখা গেল আরও কতগুলো কমপ্লিকেশন অন্যরকম আছে। তাহলে এই টিউবারকুলার বেস যদি হয়, তখন দেখা যায় মোর দ্যান ওয়ান সিস্টেম অর্গান হচ্ছে সেখানে। তখন আমি করলাম কি, কিডনি ফেলিয়ার হচ্ছে, কিডনি ফেলিয়ারের ওষুধ দিলাম। আপনার লিভার বেরোচ্ছে, লিভারের ওষুধ দিয়ে দিলাম, বুঝলেন না? হার্টই হয়েছে, হার্টে কোথায় ব্লক হয়েছে, হার্টটাকে অপারেশন করে দিলাম। আমিও তা করব না, আমি মানে হোমিওপ্যাথি ডাক্তার তা করব না। এই যে মাল্টি অর্গানস ফেলিয়ার হলো, এটি টিউবারকুলিন। যে টিউবারকুলিন আপনার করোনা সারিয়েছে, এই টিউবারকুলিন আমি মানে গ্রেভ কেস তাকে সারাবে, বুঝেছেন? সেই জন্য হচ্ছে যে ইট ইজ বেসড অন ন্যাচারাল ল। হোমিওপ্যাথি সিস্টেম অফ ট্রিটমেন্ট ইজ বেসড অন ন্যাচারাল ল। নেচারকে যেই মুহূর্তে আপনি অস্বীকার করবেন, সেই মুহূর্তে নেচার তার প্রতিশোধ নেবে, বুঝেছেন? এটা তো স্বাভাবিক। যার ফলশ্রুতি আপনারা দেখতে পাবেন, এই যে আজকাল এই ছেলে পেলে না হয় তার জন্য নানা রকমই করছে, এবং তার যে কী কুফল হচ্ছে আপনি বললে বিশ্বাস করবেন না। এবং আমরা চেষ্টা করি যতটা সম্ভব সেই কুফলটাকে আমাদের এই ওষুধ দিয়ে এই করবার চেষ্টা করি। সে বিভিন্ন আমাদের যে ওষুধ আছে, থ্রু দি নলেজ অফ মেটি আমেরিকা, নট থ্রু দি নলেজ অফ দি ড্যামেজ ডান বাই দিস। বিভিন্ন ডেটা বলছে, এবং আমরা দেখছি আমাদের আশপাশে যেটা হচ্ছে, যে ভারতবর্ষ এখন আগামী দিনে ক্যান্সার, রেনাল ফেলিওর মানে কিডনির সমস্যা, ডায়াবেটিক অ্যান্ড হাইপার টেনশনের হাব যাকে বলে মহামারী হিসেবে আসতে চলেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেলে প্রায় এসেই গেছে। এইখানে দাঁড়িয়ে একজন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার বা একটা হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে এখানে এর বিরুদ্ধে কাজ করছে, বা এটাকে সারানোর জন্য কি কি উদ্যোগ হোমিওপ্যাথির মেডিসিনের মধ্যে দিয়ে নেওয়া যায়? আচ্ছা দেখুন, হোমিওপ্যাথি শাস্ত্রটা আমরা কোন ডিজিজ ট্রিটমেন্ট করব, সারাতে পারব, কোন ডিজিজ সারাতে পারবো না, এ সমস্ত ডিরেকশন দেওয়া আছে। আচ্ছা, বুঝছেন? কোথায় দেওয়া আছে? যেমন কেন্টের 10th অবজারভেশন আছে অ্যাবাউট কিওর, সেখানে দেওয়া আছে। তারপরে আপনার হেরিংয়ের ল অফ কিওর বলে একটা ওনার আছে, 3টেই আছে, আস্তে আস্তে করছি। এইসব ক্ষেত্রে ওনাদের এখানে ডিরেকশন দেওয়া আছে, বা হ্যানিম্যান সাহেবেরও ডিরেকশন দেওয়া আছে। আমি যে মেডিসিন দিচ্ছি সেই মেডিসিনটা ঠিকমতো কাজ করছে না। যদি না কাজ করে, কেন কাজ করে না? বারবার তুমি সিমটম নাও, দেখছো যে তাও কাজ করছে না, তাও না, তখন তুমি নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখো। এখন কথা হচ্ছে যে কিওর হতে গেলে আপনাকে একটা নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। আমরা যখন মেডিসিন পড়তাম, আমাদের মেডিসিন পড়াতে ডাক্তার মাইতি বলে এক ভদ্রলোক, আচ্ছা, উনি এমডি ছিলেন, এমআরসিপি ছিলেন, আচ্ছা, মেডিকেল কলেজে পড়াতেন। আমাদের এখানে উনি ওনারই লেকচার দিতেন। বুঝতেই পারছেন, এমডি এমআরসিপি আজকালকার এমডি এমআরসিপি না, আমি যে সময় কথা বলছি, হ্যাঁ, আমি 72-তে পাস করেছি। তা মানে সেই সময় তার যথেষ্ট জ্ঞানী ডাক্তার। তা উনি ডায়াবেটিস পড়াচ্ছিলেন। আচ্ছা, একটা ছেলে প্রশ্ন করলো, একটা চুপ করে থেকে ওর মুখে হেসে বললো, ইউ নো মেডিকেল সায়েন্স ইজ মোস্ট ইনকমপ্লিট সায়েন্স। আচ্ছা,
হ্যাঁ, মেডিকেল সায়েন্স ইজ মোস্ট ইনকমপ্লিট সায়েন্স। বুঝেছেন? দেখুন, এই যে ক্যান্সার সম্বন্ধে বললেন, হাইপার টেনশন, অনেকে আমাকে এই বেশ কিছুদিন আগে বারবার ফোন আসতে লাগলো, হোমিওপ্যাথি ক্যান্সার। আমি এক কথা বললাম, সারে না। আচ্ছা। তা কেন সারে না সেটা যদি আপনি আমার সঙ্গে ডিসকাস করতে চান তাহলে আপনাকে বুঝিয়ে দেবো। তো এখন শুনুন তাহলে, হাইপার টেনশন যে এইসব যেগুলো বললেন, এগুলো যে কারণ থেকে হচ্ছে সেই কারণটাকে তো প্রিভেন্ট করতে হবে, যেটা মহামারী হিসেবে বলছে। এটা কি যে কারণ থেকে হয় সেগুলো আমরা অনেকেই জানি, আমরা ফলো করি না, তার ফল ভোগ করি। অতএব এটা যখন ইনডোর হয়ে যাচ্ছে, মানে অনেক ডিপে ঢুকে যাচ্ছে, তখন কিওরের আর প্রশ্ন আসে না। তার কারণ হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে বলেছে, কেরিং বলেছে, 3টে ল কি 3টে, মানে আপনি একটা ওষুধ দিলাম, আপনার ওষুধটা আপনার শরীরে ঠিকমতো কাজ করবে কিনা, আপনার যে রোগটা আছে সেটা কী করে বুঝবে, যে 3টে পয়েন্ট আপনাকে দেখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে যে সিমটমগুলো সেন্টার থেকে পেরিফেরির দিকে আসবে। বুঝতে পারছেন? সেন্টার মানে আমার ভেতরে রয়েছে। আমি অনেক রোগে ভুগছি, ওষুধ খাওয়ার পরে দেখা গেল স্কিন ডিজিজ বেরিয়ে গেছে। তার মানে এই রোগটা সেন্টারে ছিল, সেন্টার মানে ভেতরে, সেন্টার থেকে পেরিফেরিতে আসলো, সাইন অফ কিওর। বুঝেছেন? কী তারপরে এগুলো কী ট্রিটমেন্ট করবে, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি ওষুধটা দিয়েছি, ঠিক মতো আমার কাজ করেছে, সাইন অফ কিওর হয়েছে। নাম্বার 2 হচ্ছে অ্যাবভ ডাউনওয়ার্স। একটা সিমটম যদি দেখা যায় যে হয়েছে, আমি ওষুধ দিলাম, আস্তে আস্তে নিচের দিকে নামছে, বুঝলাম ভালো হচ্ছে। এটা যদি দেখা যায় উপরের দিকে উঠছে, তাহলে ওটা খারাপ হচ্ছে। বুঝেছেন? যদি আপনি টাইম নেন তাহলে আমি প্র্যাকটিক্যাল কতগুলো এক্সাম্পল দিয়ে আমি যেগুলো আমার নিশ্চয়ই আসে আমি বুঝিয়ে বলবো আপনাকে। আর এ হলো 2টো পয়েন্ট। আর হচ্ছে যে এই যে সিমটমগুলো এসছে, আপনি ওষুধ যখন দেবেন সেই সিমটমগুলো একের পর এক বেরিয়ে যাবে। যদি নাম্বার অফ সিমটমস, মানে নাম্বার অফ কন্ডিশনস একের পর এক ওভারল্যাপ করে যদি আপনার সিমটমটা আসে, তাহলে এই সিমটমগুলো একের পর এক বেরিয়ে যাবে। কিভাবে বেরিয়ে যাবে? যে সিমটমটা প্রথমে এসছে সেটা যাবে লাস্টে। আচ্ছা। আর যে সিমটমটা তার আগে এসছে সেটা যাবে তার আগে যাবে। একদম রিসেন্ট যে সিমটমটা হচ্ছে সেটা এখনই চলে যাবে। হ্যাঁ, মনে করুন একটা লোকের, মানে ফার্স্ট ইন লাস্ট আউট। হ্যাঁ, ফার্স্ট ইন, হ্যাঁ, লাস্ট আউট। এই 3টে প্রসেসই যদি আমার হয় তাহলে আমি বুঝবো যে আমার মেডিসিন কাজ করছে। আর এই 3টে প্রসেস যদি না হয় তাহলে বুঝবো যে কাজ করছে না। বুঝছেন? এখন বলেছেন যে যদি কোথাও স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, মানে এমন রোগ হয়েছে যেখানে স্ট্রাকচারাল চেঞ্জ এসে গেছে, যেমন মনে করুন লিভার সিরোসিস। লিভার সিরোসিস জানেন এই হচ্ছে নর্মাল পজিশন অফ দ্য লিভার। দেখা গেল আস্তে আস্তে লিভারটা বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, হচ্ছে না, তখন স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে। এই রোগগুলো সারবে না। আচ্ছা। স্ট্রাকচারাল চেঞ্জ যেখানে এসে গেছে। আপনি যে কিডনি ডিজিজের কথা বললেন, কিডনির যে নর্মাল যে স্ট্রাকচারটা আছে সেখানে দেখা গেছে কিডনি ফাংশন টেস্ট করে বা কিডনি সমস্ত এতে করে দেখা যাচ্ছে কিডনিতে সেই সেলগুলো আর কাজ করছে না, স্ট্রাকচারাল চেঞ্জ এসে গেছে। হ্যাঁ, স্ট্রাকচারাল চেঞ্জ এসে গেলে হবে না। তার কারণ হচ্ছে যে এটাই যেটা বলছে, হ্যাঁ, হেরিং যেটা বলছে যে রিভার্সেবল প্রসেস হবে। ওই যে ফার্স্ট এসছে লাস্টে যাবে সিমটম, তার মানে ইট ইজ এ রিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল প্রসেস হলে হবে না, কেননা আপনার সিস্টেমে আপনার ততক্ষণ পর্যন্ত এই রোগ আমি সারাতে পারবো যতক্ষণ পর্যন্ত আপনার সিস্টেমে রিভার্সেবল প্রসেস কাজ করছে। তার মানে আপনার সিস্টেমটা এমনভাবে কাজ করছে যে এগুলোকে বার করে দিতে পারছে, যেগুলোকে অ্যাটাক করছে সেগুলো করছে। কিন্তু ওই যে ঢুকে যদি আপনার কোনো স্ট্রাকচারকে ড্যামেজ করে দিয়ে দিল, ও সার পাওয়া যাবে না। আচ্ছা, বুঝেছেন? তার মানে আপনি যে এখানে বললেন কিডনি মহামারী হিসেবে
আসবে। তার কারণ হচ্ছে আমরা যদি এখনও যদি কশাস না হই, হ্যাঁ, এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে এই যে রোগগুলোর 4টে কথা আপনি নাম বললেন, এর জন্য বেশিরভাগ পেশেন্ট হিমসেলফ বা পেশেন্টের ফ্যামিলি এরা দায়ী। তার কারণ হচ্ছে বাচ্চা আসছে, বাচ্চাকে ফাস্টফুড খাওয়াবে কি, চকলেট খাওয়াবে কি বেশি বেশি করে, লজেন্স খাওয়াবে বেশি বেশি করে, অমুক খেতে চাইছে। আজকালকার বাচ্চারা ফল খেতে চায় না, ঠিক বুঝছেন? আজকালকার এই যে ইসের দিন, ওই চিকেন দিন, ওখানে মটন দিন, ওখানে বিরিয়ানি দিন, কব র্যালিশ করে খাবে। এই খেতে 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 তারপরে তার যদি লিভার সিরোসিস হয়, তার যদি কিডনি ফেলিয়ার হয়, মদ খাবে, বুঝছেন? এখানে ফলের কথা বলছেন, ফলেও তো আপনার পেস্টিসাইডস মেশাচ্ছে, হ্যাঁ, পেস্টিসাইড সমস্ত কিছুই আছে, সমস্ত কিছু। এগুলো তো আপনার তো সেগুলো তো আমরা করছি, নিশ্চয়ই একটা কাউন্ট করছি, কারণ আমি যা খাচ্ছি তাই বলেই হচ্ছে। তার মানে এই যেগুলো আমরা যে অ্যাকচুয়াল যে হেলথ মেনটেন করার জন্য যে প্রসিডিওর দরকার, সে প্রসিডিওর আমি করি না। আমার বয়স হচ্ছে এখন কত বলতে পারেন? আমার বয়স হয়েছে 90। আচ্ছা, 90, 2-1 বছর বাকি আছে। আচ্ছা, আমি তো আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আপনার সঙ্গে কথা বলছি। কেন কথা বলছি বলুন তো? আপনি সিম্পল একটা এক্সাম্পল দেন। আপনি এইমাত্র আমাকে কফি অফার করলেন, ঠিক। আমি খেলাম না, আমি জীবনে কোনোদিন কফি খাইনি। আচ্ছা, হ্যাঁ, আমি চা খাই না, বুঝেছেন? আমি বাইরে হোটেল রেস্টুরেন্টে খিদে মরে যাবো তবু খাবো না। আচ্ছা, হ্যাঁ, আমার খাওয়া মোটামুটি যেটুকু আমার ইচ্ছে করবে খাবো, যেটুকু ইচ্ছে করবে না খাবো না। তা আমি তো এইভাবে আছি। তা আমাদের সঙ্গে আমার এক বন্ধু ছিল, সে ছিল বঙ্গশ্রী, এরকম চেহারা ছিল, সে চেহারা বুঝেছিল, সে খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর ছিল, চেহারাও তেমনি ছিল। তা সে যখন রিটায়ার করলো, বাইরে বসে বসে একটা হবার, অভিনেতা হবার ইচ্ছে ছিল। আচ্ছা, বাড়িতে বসে বসে ফোন করতো মাছওয়ালাদের, হ্যাঁ কী মাছ এসছে রে আজকে, বারাসাতে থাকতো, বলছে বাবু এই চিংড়ি মাছ, এই গালদা চিংড়ি হচ্ছে। হ্যাঁ, কত করে হচ্ছে? হ্যাঁ, 2 কিলো পাঠিয়ে দেবে আমার বাড়িতে নিয়ে। হ্যাঁ, এই মাছটা এই নিয়ে আসবে, মটন নিয়ে আসবে, এইভাবে আমার বেটে ওরা খুশি দিয়ে যেত, জানে খেত, বুঝেছেন? খেতে খেতে আমার থেকে 2 বছর বড় ছিল। কবে মরে ভূত হয়ে গেছে জানেন? আমি এখন স্মরণ করতে পারছি না যে ও কতদিন আগে মারা গেছে। আমার সঙ্গে খুব খাতির ছিল। ওর বউ বলতো যে তুমি এই বয়সে এরকম ভুগছো, আর অরুণদা তো এখনও বারাসাত আসছে। আমার কথা বলছে যে বারাসাত আসছে, কী করে আসছে? হ্যাঁ, ওনার কথা বলবে না, ওনার কথা বলবে না তুমি। যে এই ব্যাপার, মানে আমি এর জাস্ট একটা নিজেকে বড় করছি না, আমি নিজেকে বড় করছি না। মানে মোদ্দা কথা লাইফস্টাইলটাকে আমরা যদি আর যদি আমি যদি খেতে খেতে যদি এরকমভাবে লিভার সিরোসিস করে ফেলি, মদ খাবই, বুঝছেন? কত লোক হয়েছি, আপনি বললে বিশ্বাস করবেন না। আমার কাছে রুগী আসতো, কিছুদিন পরে, অল্প বয়সের, এই হয়তো বিয়ে টিয়ে হয়েছে, তারপর হয়তো একটা বাচ্চা হচ্ছে। ডাক্তারবাবু, হাজবেন্ড, হ্যাঁ, थोड़ा वाइफ ड्रिंक कर सकते, ज़्यादा नहीं, थोड़े 1 पे 2 पे, बुझे स्मोक कर नहीं सकेंगे। तो এই হচ্ছে আমাদের লাইফস্টাইল। এই জাস্ট একটু সিম্পল এক্সাম্পল দিচ্ছি। অতএব এই যে এগুলো যে আপনি যে ভয়াবহ রূপগুলো দেখালেন আমার কাছে, কিন্তু তো আমাদের ভয়াবহ, আমাদের তো আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এইমাত্র আপনাকে যেটা বললাম, ইস্ট্রোজেন প্রজেস্টেরন খেয়ে আপনার ক্যান্সার হচ্ছে, আর এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন খেয়ে যাতে বাচ্চা না হয়, বুঝছেন, যাতে মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ থাকে, তার জন্য এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ওষুধ খাচ্ছে। গাইনোকোলজিতে এই দুটো ওষুধ ছাড়া ওদের কোনো ওষুধ নেই। হ্যাঁ, খাচ্ছে অটোমেটিক্যালি, তার ফলে পরে দেখা যাচ্ছে টিউমার হচ্ছে, মুখ ক্যান্সার হচ্ছে, নানা রকম হচ্ছে। হু উইল প্রিভেন্ট ইট?
সেই জন্য আমাকে যারা ওই ফোন করে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু ক্যান্সার সারে হোমিওপ্যাথিতে, আমি এক কথায় বলে দিলাম যে না, সারে না। যেখানে স্ট্রাকচারাল চেঞ্জ এসে গেছে সেখানে কারো বাবার সাধ্য নেই কিছু। তাহলে কী করতে হবে? তাহলে কি ছেড়ে দেবো রুগীটাকে? না, তা নয়। কথা হচ্ছে যে ওটাতে প্যালিয়েশন করা যায়, আরাম দেওয়া যায়। যেটা এখন অ্যালোপ্যাথি করছি, ক্যাটা ক্যান্সার পেশেন্ট এলে অমুক জায়গায় কাটছে, ফাটছে, এ করছে, পেশেন্টকে টর্চার করছে, পেশেন্টকে রায় হচ্ছে। কত পেশেন্ট আমার কাছে এসছে আপনি বললে বিশ্বাস করেন। সেই সব পেশেন্টদের শেষকালে যা হোক একটু স্বস্তিতে মৃত্যু হয় যাতে তার ব্যবস্থা করতে পেরেছি। মানে সেটাকে তার লাইফ স্প্যানটাকে বাড়ানো, একটু ওই যে ওই সাফারিংসটা যে প্রলং করছে, মানে সাফারিংসটা করে যেটা শর্ট করে আনছে সেটাকে আমি ইয়ে করতে পারি। কিন্তু আই ক্যানট কিওর। কিওর ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম। কিওর মানে হচ্ছে যে হোমিওপ্যাথিতে বলছে, হ্যানিম্যান বলছে টোটাল অ্যানিহিলেশন অফ দি ডিজিজ। টোটাল অ্যানিহিলেশন, হ্যাঁ, প্রথম কথাই হোমিওপ্যাথি শাস্ত্রের এই হচ্ছে যে টোটাল অ্যানিহিলেশন। এমন সিস্টেম অফ ট্রিটমেন্ট করবে হ্যানিম্যান হচ্ছে যেটা সবাই বুঝতে পারে, সবাই বুঝতে পারে। তুমি নিজে বুঝতে পারো সহজে, অন্যকেও সহজে বোঝাতে পারবে এবং খুব তাড়াতাড়ি কাজ করবে। যত শর্টেস্ট টাইম আছে তার মধ্যে কাজ করতে হবে, শর্টেস্ট টাইম, শর্টেস্ট পসিবল। সমস্ত কিছুতে একটা লিমিটেশন। এটা একটা আক্রমণ করলো আপনার, আমি আপনার বাড়িতে এলাম, তারপরে এসে কথাবার্তা বললাম, চলে গেলাম। এটা শর্টের যতটুকু টাইম টু দিতে হবে আপনাকে, এই টাইমটা আপনাকে দিতে হবে, শর্টেস্ট পসিবল টাইমে দিতে হবে। অ্যান্ড টোটাল অ্যানিহিলেশন, মানে একদম টোটাল কথা বলছি। এখানে একটা প্রশ্ন, এই যে ধরুন আপনি স্ট্রাকচারাল চেঞ্জের কথা বললেন, সেক্ষেত্রে ডায়াবেটিক আর হাইপার টেনশনেও কি স্ট্রাকচারাল চেঞ্জের ব্যাপার থাকছে? ডায়াবেটিস ইজ হোল সিস্টেমকে এফেক্ট করে, ওয়ান আফটার আনাদার। ডায়াবেটিস যদি বেশি দিন থাকে, বেশি দিন থাকলে চোখ ধরবে, কিডনি ধরবে, তারপরে আপনার এই গ্যাংগ্রিন ফ্যাংগ্রিন সার্কুলেশনে এফেক্ট করবে, এটারই হবে। আর হাইপার টেনশন তো হচ্ছে যে মোস্ট স্ট্রেচারাস, একেবারে সে রক্তের এমন চাপ বেড়ে গেল, সে যেখান দিয়ে যাচ্ছে সে ফাটিয়ে ফুটিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। না, সেক্ষেত্রে কি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সেটাকে কিওর করা বা না, কিওর তো করতে পারবো না। যেটা অ্যালোপ্যাথিতে ওরা ওষুধ খাইয়ে খাইয়ে ওই এটাকে করে রাখছে যাতে প্রেশারটা বেশি না বাড়তে পারে, সেটা করতে পারে। সেগুলো অ্যালোপ্যাথিতে ওরা শিওরলি ওটা আজকে খেলেন, আজকে আপনি সুস্থ থাকলেন, এই গ্যারান্টি আছে, কিন্তু কাল কিরম থাকবেন বেরোন না। কিন্তু হোমিওপ্যাথিতে সিমটমের উপরে চলতে হবে, তো সিমটমের উপর, কারণ ওইভাবে তো স্পেসিফিক মেডিসিন এখানে সিলেক্ট করা যায় না। কিন্তু আপনার আমি এমন অনেক 2-4টে জার্মান মেডিসিনের কথা আমি বলতে পারি, যেখানে ধরুন নাম্বার দেওয়া আছে, ধরুন অমুক 8, সেখানে আপনার বলছি, ঠিক আছে, স্পেশালি লেখা আছে ব্লাড প্রেশার। শুনুন আমি বলছি, ওগুলো হচ্ছে ব্যবসায়ী, ওটা হোমিওপ্যাথি নয়। আচ্ছা, হোমিওপ্যাথি ওটা নয়। আচ্ছা, ওটা ব্যবসায়ীর জন্য, ওই যে যেটা বললেন না, ওটা একেবারে পিওরলি ব্যবসায়ী, ওটা একেবারেই হোমিওপ্যাথি নয়। যেমন অ্যালোপ্যাথিতে কতগুলো ওষুধকে মিশিয়ে মিক্সচার করে সেটা কী করে, এখন হোমিওপ্যাথি কতগুলো ওষুধকে মিশিয়ে মিক্সচার করলে পরে সেটা হয় না। এটা হিউম্যানের উপর প্রুফ করে, তার যে কি সিমটম ডেভেলপ করছে দেখে নোট করে সেই অনুযায়ী ওষুধ দিতে, তাহলে তো হোমিওপ্যাথি হবে। তার মানে হোমিওপ্যাথি ওষুধের ম্যানুফ্যাকচারিংয়ের কোনো ব্যাপার নেই? না, মানে ওখানে বসে না, ম্যানুফ্যাকচারিং বলতে কি, ওই যে ওষুধটা আপনার ওই পোটেন্টাইজ করে বিভিন্ন বিষয়ে, ওটা শক্তি বাড়ানো কমানোর সমস্ত প্রসেস আছে, সেই শক্তি বাড়ানো কমানোর উপরে ওষুধটা প্রুফ করা হয়, এটাকে বলে প্রুভিং বলা হয়। সুস্থ লোকের উপরে তার কী হয়, সেইগুলো করবার জন্য তো ওদের ফার্মাসি আছে, সেইভাবে করা হয়। না, এই যে ওষুধ, যেমন ধরুন আমরা অ্যালোপ্যাথিতে, না, অ্যালোপ্যাথির প্রসেস ফার্মাসিউটিক্যাল, সেটাই আমি বোঝার চেষ্টা করছি। ধরুন অ্যালোপ্যাথিতে বিভিন্ন ধরুন কম্পোজিশনে একটা ড্রাগ তৈরি হলো, না, সেই ড্রাগটা সেই কম্পোজিশন অনুযায়ী, সেটা নাম লেখা থাকছে না, কিন্তু কম্পোজিশন অনুযায়ী ডাক্তার দেখে বুঝে দিচ্ছে, লিখে দিচ্ছে অমুক ওষুধ, এরকম 4-5টা রয়েছে। তো অ্যালোপ্যাথিতে কি এরকম কোনো সিস্টেম নেই? এই হোমিওপ্যাথিতে এরকম কোনো সিস্টেম নেই। তার মানে যে ডাক্তার তার পোটেনশিয়ালটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, সেটা। আর এই যে ডাক্তার এই ধরনের মিক্সচার ইউজ করে, ওটা হোমিওপ্যাথিক প্রিন্সিপালই নয়।
কেন হোমিওপ্যাথি প্রিন্সিপাল তার লাইক ফোর্স উইল রিপিল লাইক ফোর্স। হুম এটা তো তা হচ্ছে না। তুমি এই যে মেডিসিনগুলো ইউজ করছো, এই যে বিভিন্ন মেডিসিনগুলো পর্যন্ত ইউজ করছো, তার এফেক্টটা সুস্থ লোকের উপর কী হচ্ছে সেগুলো তুমি প্রুভ করেছো? তুমি জেনেছো? না জেনে তুমি ওই এটা একটু কিছু নিয়েছো, এটা একটু কিছু নিয়ে এসেছে, যে এখানে যেটা এই কেমিস্ট্রিতে নলেজে যেটা কম্পাউন্ড ফর্ম করে কতগুলো জিনিসকে নিয়ে, এলিমেন্টসকে নিয়ে তো মিশিয়ে তো কম্পাউন্ডিং কেমিক্যাল রিয়াকশান হয়। তাহলে সেই এলিমেন্টসগুলোর যে প্রপার্টিস থাকে, কম্পাউন্ডের প্রপার্টিস তা থাকে না। সেটা দেখেছো এখানে যে এইগুলো মিশিয়েছো যখন, তখন এর এফেক্টটা কী হচ্ছে। তুমি তোমার মতন করে তুমি চালিয়ে দিচ্ছ এটা। ইট ইজ নট এ হোমিওপ্যাথিক ওয়ে অফ ট্রিটমেন্ট। ওই যে আরে এই টমুকতে এই টমুকতে, ওইগুলো সব বিজনেস পারপাস। ওগুলো সম্বন্ধে হোমিওপ্যাথি আপনার সঙ্গে যে আলোচনা করতে হচ্ছে, হোমিওপ্যাথি সিস্টেম অফ ট্রিটমেন্ট, এইসব আসে না এগুলো। যদিও হোমিওপ্যাথি দোকানে ব্যবহার করছে হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে, কিন্তু আমাদের যে এলিমেন্টারি সায়েন্সের নলেজ আছে, যে এলিমেন্টসের যে প্রপার্টি, এলিমেন্টস বুঝতে পারছেন তো, এলিমেন্টসের মানে একটা ইন্ডিভিজুয়াল, যেমন জিঙ্ক, লোহা, এগুলো এক একটার যা প্রপার্টিজ আছে, আর এগুলো মিশিয়ে যদি আমি একটা করি, নতুন কিছু করি, সে যেটা হবে সেটার প্রপার্টি আর এগুলো এক হয় না। এক হয় না। তাহলে এইখানে আমি যেগুলো করেছি, তুমি কি কখনো এই যে বড় বড় সমস্ত এরা কোম্পানিরা সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, সেগুলো তুমি প্রমাণ করেছো ওটা এইভাবে? তুমি বলতে পারো যে এগুলো মেশালে পরে কী হয়? কখনো ঝড়ের চোটে কাক মারে ফুঁকে যে কেরামতি পরে, কখনো দিয়ে দিল, কারো কারো কাজ হয়ে গেল, দেখো কীরকম কাজ হয়েছে, প্রোস্টেটে কাজ হয়েছে, হাইপার টেনশনে কাজ হয়েছে। ইট ইজ নট দ্যাট। তাহলে সেক্ষেত্রে তো আপনার কোলেস্টেরল কিংবা ধরুন থাইরয়েডের ক্ষেত্রেও মানে হোমিওপ্যাথির কোনো ট্রিটমেন্ট নেই? হ্যাঁ, না, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট থাইরয়েড যা সিমটম হচ্ছে, সেই সিমটমে যদি আমি ওষুধ পাই, আমার যে মেডিকেল নলেজ আছে, যে কথাটা আমি প্রথমেই বলে নিলাম, যে আগে শেখো, মেডিকেল শেখো, তারপরে ডিজিজ শিখবে। তার নয় যে এই সিমটমের সঙ্গে সিমটম মিলে পরে দেবো। এখন যদি এরকম অবস্থা হয়ে যায় যে হবে না, স্ট্রাকচারাল চেঞ্জ এসে গেছে, তাহলে হবে না। আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, আমার নিজের অভিজ্ঞতা। একটি ছেলে বিয়ে করেছে, প্রথম বিয়ে করেছে, কনসিভ করেছে। আচ্ছা, কনসিভ করার পরে দেখা তো কাকে জানেন? আরজিকর কলেজে, বেশ কিছুদিন আগে কথা, আরজিকর কলেজে হেড অফ দি ডিপার্টমেন্ট গাইনোকোলজি, তাকে দেখাতেন। তা করাবার পরে যখন অ্যাডভান্স প্রেগনেন্সি এলো, তখন মিসক্যারেজ হয়ে গেল। আচ্ছা, বুঝেছেন? তারপরে সেই ডাক্তার নানা রকম হরমোন টরমোন যা হয় আজকালকার দিনে, হরমোন ট্রিটমেন্ট করেননি, সমস্ত টেস্ট ফেস্ট করালেন। তাতে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা বোধহয় 5.9 না কত, এরকম 5 এরকম থাকবে, সেখানে ওর হচ্ছে 92। ও মাই গড! বুঝছেন? আরও আদার সিমটম সমস্ত অ্যাবনর্মালিটিস পাওয়া গেছে। তখন সেই ডাক্তার বলল, সে ডাক্তারের সঙ্গে আর এই যে যার কথা বলছি ওর সঙ্গে খুব ইন্টিমেসি ছিল। কীভাবে ইন্টিমেসি সেটা অন্য গল্প, সেগুলো বলতে চাইছি না। খুব ইন্টিমেসি ছিল। তা বললো, দেখো, তোমার বউয়ের দুঃখিত আমি, তোমার বউয়ের বাচ্চা হবে না। এত হাইয়ে হবে না। তখন আমার কাছে হোমিওপ্যাথি শিখতে আসতো, দেখতে। তো ওর বন্ধু, তা অটোমেটিক্যালি যখন ওর কাছ থেকে শুনেছে, পাগলের মতন হয়ে গেছে। ও হয়েছে বউ পাগল, আমাদের বাচ্চা হবে না। তা তখন ও বললো, তুই আমার স্যারের কাছে নিয়ে যাবে না, আমার কথা বলছি। তো এসে আমি শুনে টুনে ওকে, আমাদের লাইকোপোডিয়াম বলে একটা ওষুধ আছে, বুঝছেন, আমার সিমটমে মিলেছে।
লাইকোপিডিয়াম আমার মনে আছে এখনও সিএম পোটেন্সি দিয়েছিল, যে আবার কিছুদিন পরে আবার কনসিভ করলো। এবং এখন ও খুব কষাস, ওর কাছে যায় না, এর কাছে করেছে, করে টোরে করেছে আমার কাছে থ্রু আউট, মানে প্রেগনেন্সি পিরিয়ড আমার কাছে ট্রিটমেন্ট করেছে, কেড়ে অ্যাডভান্স টাইম এসছে, তখন ওর বন্ধুর কাছে গেছে, ঠিক আছে, বলেছে দেখো আমার যে ডাক্তারবাবু হয়েছে উনি বারবার বলেছিলেন যে দেখবে যেন সিজার না করা হয়, কেননা আজকাল তো ডাক্তারবাবুরা এলোপ্যাথি ডাক্তারবাবুরা সিজার ছাড়া কথা বলে না, ওর যে কত ব্যাড এফেক্ট সেটা শিখেছি, তা এটা যেন না করে, এইটা তুমি তো ওকে বলেছে যে ডাকো, আচ্ছা বলে তুমি যখন চাইছো না আমি করবো না, যদি প্রয়োজন না হয়, যাই একটা নর্মাল ডেলিভারি হলো, একটা ছেলে হলো। এইবার আবার টেস্টগুলো করলো, করে টিএসএস ফিএসএসগুলো সব নর্মাল হয়ে গেল, বুঝছেন। তখন ও বলছে যে ওই মানে যা যে তুমি বললে যে এটা অ্যালোপ্যাথিতে ঠিক হবে না, সেটা কী করে হলো? তখন ও বলছে দেখো ফ্যাক্টস যেটা সেটা তো আমায় স্বীকার করতেই হবে, এটা তো হয়েছে, এটা কিন্তু আমি অস্বীকার করতে পারি না। এবং তুমি বলছো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে হয়েছে, সেটাও ঠিক আছে, সেটা আমি অস্বীকার করতে পারি, কিন্তু কী করে হয়েছে আমি এক্সপ্লেনেশন দিতে পারবো না। বুঝলেন, এই হচ্ছে হোমিওপ্যাথি। আমি তার কিন্তু থাইরয়েডের TSH 92 ট্রিটমেন্ট করিনি। বুঝতে পেরেছি, বুঝেছেন, মানে আপনি রুটটাতে ট্রিটমেন্ট, মানে আমি যেটা বললাম যে আমি মাই নলেজ ডিরাইভড ফ্রম ম্যাটেরিয়া মেডিকা, আমার প্রফেসর যেটা বলেছে সেইটাতে আমি গেছি। সেই একটা কথা বলা হয় না যে রুট ঠিক না থাকলে রুটটাকে, হ্যাঁ দেখুন আপনাকে আরও একটা বলছি, এটা ঘটনা যদি আপনি বিশ্বাস করেন আমার কথা, যে আমার ব্লাফ মারার কোনো ই নেই, কেননা আমি লোককে স্টেট কার্ড বলে দিই ক্যান্সার হোমিওপ্যাথিতে সারে না। যদি কেউ বলে অনেক ডাক্তার আছে সে ক্যান্সার সারে, একজন 6,000 8,000 টাকা করে একটা সিটিকে টাকা নেয়, বুঝছেন, কী ডাকাত, অত সারাতে পারবে না। হ্যাঁ, তা আমি হোমিওপ্যাথিতে ক্যান্সার সারে না। আমার প্রথম কথাই হচ্ছে যে তুমি বলেছো ক্যান্সার সারি কিনা, আমি বলছি সারে না। কেন সারে না সেটা আপনার সঙ্গে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটা তো তাকে বলছি না। তা সেই জন্য আপনাকে একটা কথা বলি এই করোনা সম্বন্ধে। আমার একটা পেশেন্ট আছে শিলচরে, একটা মহিলা, সেটা শিলচরে আমার পেশেন্ট কিসের জন্য, সেই মহিলাটাকে ক্যালকাটার সময় সব গাইনোকোলজিস্টরা জবাব দিয়ে দিয়েছিল তোমার বাচ্চা হবে না, বুঝলেন, তোমার বাচ্চা হবে না, তার কারণ হচ্ছে তোমার এন্ডোমেট্রিওসিস, সিরিয়াস এন্ডোমেট্রিওসিস, তোমার বাচ্চা হবে না। তখন ও কান্নাকাটি করতে হচ্ছে অটোমেটিক্যালি। তখন আপনার ওর একটা রিলেটিভ বললো তুমি আমার কথা বললো, তুমি ওনার কাছে যাও না, এটা শিলচরে থাকে, সেখান থেকে আমার কাছে এসেছি। ওর ভাগ্নি সেবাদ্র গড়িয়াতে থাকে। তা যাই হোক আমার কাছে ওষুধ খেয়ে তার একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, ছেলেটা এখন বোধহয় 12-13 বছর বয়স। তা সেই এখন এমন অবস্থা হয়ে গেছে, ওদের বাড়ির লোকজন ওই শিলচর থেকে ফোন করে আমার কাছ থেকে ওষুধ নেয়, বুঝেছেন, ওষুধ নেয় ওখানে যোগাযোগ না বলে কলকাতা থেকে নেয়, কিন্তু অন্য ডাক্তার ওরা ই করে না, আমাকে বিরক্ত করে মারে, বুঝেছেন। কথা হচ্ছে যে কোনো একটা রুগী যদি আমাকে করে, আমি পয়সা পাই না পাই, তার রোগটা সারাবো আমি চেষ্টা করি, এটা আমার মরাল ডিউটি। হ্যাঁ, তা যাই হোক, হঠাৎ একদিন, ওর নাম দেবলীনা বলে না, দেবলীনা, ও মেয়েটা করতো, কোনো শিলচর ওই একটা টিভিতে ওই করতো, নিউজ ফোরকাস্ট করতো, বুঝেছি। তা আমাকে হয়েছে গলা ভেঙে গেছে এই করে, ডাক্তারবাবু এই করোনার টাইমে, ডাক্তারবাবু কী ব্যাপার তুমি এরকম কথা বলছো? আমি 3 দিন পর্যন্ত কিছু খেতে পারছি না, আমি শ্বাস নিতে পারছি না। আচ্ছা, আমি শ্বাস নিতে পারছি না, আমি 3 দিন পর্যন্ত আমার কোনো খাওয়া নেই, দাওয়া নেই, আমি এখানকার যত শিলচরে ডাক্তার আছে সবই করেছি, আমি মরে যাচ্ছি, ডাক্তারবাবু মরে যাচ্ছি। আরে সব বলার, তুমি তো আমাকে বিপদে ফেললে। আমি তো মনে মনে ভেবেছি তুমি তো করোনা হয়েছে, তুমি এখন তো তোমার যাবার সময় হয়েছে, আমি তো কিন্তু আমি তো মুখে বলতে পারি না সেটা। তাই বললাম ঠিক আছে তুমি কাজ করো,
তোমাকে আমি যা বলছি তুমি যেটা আমি সরিনাম টিউবারকুলিনাম এই দুটো ওষুধ আছে, ওটা খাবে, 3 ঘন্টা পরে ওইটা খাবে, এইভাবে তুমি পরপর খেতে থাকো, খেয়ে আমাকে খবর দেবে। আপনি বললে বিশ্বাস করবেন না, ঘন্টা 3-4 পরে না আমাকে ফোন করছে, পরিষ্কার গলা, আচ্ছা, পরিষ্কার গলা, হাসছে ওর মধ্যে বলছে, ডাক্তারবাবু আমি অনেক খাওয়া খেয়েছি, ওখানে আমার ভীষণ খেতে পেয়েছে, আপনার ওই ওই দুটো ওষুধ খাওয়ার পরই। তাহলে লোকের যে ধারণা হোমিওপ্যাথি দিয়ে কঠিন রোগ সারে না, অ্যালোপ্যাথিটাই কঠিন রোগ সারাতে পারে, ইজ ইট দি প্রুফ অফ দ্যাট? আপনাকে আর একটা ঘটনা বলি আমার লাইফের, এরকম অনেক ঘটনা আপনাকে বলতে পারবো। যেটা হচ্ছে, আমি ফার্স্ট লাইফে সার্ভিস করতাম, বুঝেছেন, ইঞ্জিনিয়ারিং সার্ভিস করতাম। তা আমি অফিসে কাজ করছি, তখন এক ভদ্রমহিলা মানে উনি ওই অফিসেই কাজ করতেন, কাজ মানে রেলওয়েতে, ইস্টার্ন রেলওয়ে। তা এসে হাঁপাতে বলছে, আপনাকে পিজি হসপিটালে ছুটির পরে যেতে হবে। আচ্ছা, যেতে হবে। আমি পিজি হসপিটালে ছুটি পরে যাবো, আমার ওদিকে রাত নাইটে ক্লাস থাকে, এ থাকে, না আপনাকে যেতেই হবে। কেন? ওনার 27 দিনের একটা নাতি হয়েছে। আচ্ছা, 27 দিনের নাতি। এই 27 দিন থেকে সিন্স বার্থ ওর পেটে আজ পর্যন্ত একটু কোনো খাবার যায়নি। কেন যায়নি? যেই খাওয়াচ্ছে, খাওয়াবার কিছুক্ষণ পরে বমি করে দিচ্ছে, বুঝেছেন। ওখানে বেহালায় থাকতেন, ভদ্রমহিলা থাকতেন, মারা গেছেন। তা সেখানে সমস্ত জায়গায় ডাক্তার দেখিয়েছে, তারা কিছু করেনি। তারপর পিজি হসপিটাল ভর্তি করেছে, পিজি হসপিটাল ভর্তি করে তারপরে তারাও কিছু করতে পারেনি, চিলড্রেন ওয়ার্ডে ভর্তি করেছে। রাত্রিবেলাতে ওখানে যত পিজি হসপিটালের যত চাইল্ড স্পেশালিস্ট বোর্ড বসিয়ে তারা ডিসিশনে এসছে যে রুগী বাঁচানো যাবে না, তাহলে যাক ওদের সমস্ত এমার্জেন্সি লিস্ট থেকে, তার মধ্যে টপ লিস্টে ছিল ওর নাম। তো এই অবস্থা। তখন ওই ভদ্রমহিলাকে ওখানকার যে ছিল, ছেলেটা ভালো ছিল, হাউস সার্জন ছিল, ও একে ওই ভদ্রমহিলাকে ডেকে বলছে, দিদি শুনুন ভাই, আপনার বাচ্চাকে এখানকে বাঁচাতে পারবে না কেউ, সবাই ডিসিশন নিয়ে নিয়েছে, আপনি যদি পারেন ভালো হোমিওপ্যাথি করুন। তার সেই সুবাদে ভদ্রমহিলাকে, আপনাকে যেতেই হবে, আর কী করবো, আমার সঙ্গে কাজ করে একই। তো চলে গিয়ে দেখলাম, মানে বলবি একটা ওয়ার্ডের মধ্যে এরকম গোটা 5-7 বাচ্চা আছে, তার মাগুলো এরকম বসে আছে, আর ওই বাচ্চাটাকে যখন একটা নেংটি দুটোর মতন এরকম পড়ে আছে, দুটো নাল দুটো কুচকি দিয়ে ভরা, দুটো একটা রেকটাম দিয়ে ভরা, দুটো নাক দিয়ে ভরা, এরকম সিলেনের মতো, এরকম সিলেনের মতো। 27 দিনের বাচ্চা। তোর মাটা তো এরকম করে নিয়ে এরকম বসে আছে। কী হয়েছে? মানে ওর শাশুড়ি আর কি আমাকে নিয়ে গেছে, তো সে বললো শুনুন ওর কাছ থেকে, ওর বউয়ের কাছ থেকে, কী হয়েছে? ওই ও খাওয়া দিলে এরকম বমি করে দিচ্ছি, উল্টি করে দিচ্ছি। তখন আমাদের কথা হচ্ছে যে ডিজিজ তুমি দেখবে না, সিমটম দেখো, নলেজ অফ দি মেডিসিন। আমার প্রিন্সিপালের কথা বারবার মনে পড়ে। তা আমি গিয়ে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তুমি বমি করে, তুমি খাওয়াবার কতক্ষণ পরে বমি করে? খাবার সাথে সাথে বমি করে? এটা এক একটা কথার উপরে এক একটা ওষুধ, কিন্তু ঠিক বুঝলেন, খাবার পরে বমি করে না, খাবার কতক্ষণ পরে বমি করে। তখন বললো এই 4-5 মিনিট পরে বমি করে। চলুন, একে বললো, একে আপনি চলুন, আপনাকে আমি একটা ডোজ ওষুধ লিখে দিচ্ছি, এখনই এনে ওই হাউস সার্জনকে দিয়ে বলুন ওটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে, এবং যেন কোনো মেডিসিন না দেয়।
তো গিয়ে কথা বললো, বলে হ্যাঁ আমি দেবো, কেন মেডিসিনটা আমাকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে, আমাকে তো ডিরেকশন দিয়ে গেছে কেউ, আপনি যখন বলছেন দেবো না, কিন্তু কাউকে বলবেন না, বলবেন না কেন, আমি খাইয়ে দিয়ে আসবো। তা ওখান থেকে তাড়াহুড়ো করে দোকানটার কাছে দোকান থেকে কিনে একটা ডোজ 1 ডজন 20 টাকা কিনে, তাও বলছে অর্ধেকটা খাবে অর্ধেকটা হয়ে যায়, খাইয়ে দিয়েছে। ব্যাস, তারপর থেকে বাচ্চা আস্তে আস্তে ইমপ্রুভ করছে, এখন খাচ্ছে, বুঝছেন, খাচ্ছে, বাচ্চা খেলাধুলো করছে। দিন 7 মাথায় ওই ডাক্তার ডিসিশন নিল এখন একে ছেড়ে দেওয়া যেতে পারে। তা ভদ্রমহিলা এসে আমাকে কথা বলছে যে দেখুন, আমার কথা হচ্ছে যে ওকে তো আমি কোলে করে নিয়ে এসেছি ডিসচার্জ সার্টিফিকেট নেওয়ার জন্য, ওনার কাছে গেছি, উনি তখন ওই আউটডোরে পেশেন্ট দেখছিলেন, দেখে উনি বলছেন যে দেখুন ওর ডিসচার্জ সার্টিফিকেট লিখছে, এই বাচ্চা যে কী করে বেঁচে গেল উপরওয়ালা জানে, আমরা বলতে পারব না। তখন ভদ্রমহিলা বলছে যে ডাক্তারবাবু আপনারা যা করেছেন এই ঋণ আমি ভুলব না। ভদ্রমহিলা এসে আবার আমার কাছে গল্প করছে, এটা তাহলে আপনি কী সর্বনষ্ট করেছেন বলুন তো। হ্যাঁ আমি কী সর্বনষ্ট, তা আপনি বুঝতে পারছেন না আপনি কী সর্বনাশ করে দিলেন আপনার নিজের স্বার্থের জন্য। বলছে হ্যাঁ না কি, আপনি যে লোকটাকে বলে এলেন ও তো ওখানে পিজির হসপিটাল ডাক্তার, আজকের পিজি আর সে পিজি এক নয় তো, ও এই MBBS পাস করার পরে যা চার্জ ফেসে তাদের পড়ায়, তাদের গিয়ে এটা কেসটা রেফার করবে, হ্যাঁ বলবে তখন, হ্যাঁ তখন সেই ডাক্তারগুলো ওর হাত দিয়ে যে ডাক্তার বেরোবে সে গাদা বেরোবে না ডাক্তার বেরোবে। হ্যাঁ 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 আমি কী বলবে, হ্যাঁ আপনার বেশি চালাকি করতে যাওয়ার দরকার কিছু। এই হচ্ছে ব্যাপার, বুঝছেন, এটা অনেকের ক্ষেত্রে থাকে। আচ্ছা এই যে ঘটনাগুলো বললাম, এরকম আপনাকে আরও অনেক এক্সাম্পল দিতে পারবো, বুঝছেন, যে কীরকমই হয়। আর হোমিওপ্যাথি কাজ করে না, আমি তো আপনাকে বলে দিলাম যে করোনা দেখুন আপনি, আমি ওষুধ বলে দিচ্ছি সরিনাম, আমি প্রত্যেককে বলে দিয়েছিলাম যে আমাকে যখন ক্যালকাটা একটা নাম বললো এখন হয়ে যাবে, করোনাতে আমি ওষুধ দিচ্ছি বলে একটা টিভি থেকে আমার রিপোর্টার এসে নিয়ে গেল, ইন্টারভিউ নিয়ে গেল, তখন রাশিয়াতে বেরোলো এটার ওষুধ বেরোলো, সেই সব সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করেছে। তা আমি সেই সব সম্বন্ধে করেছি, আমার কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপর যে রিপোর্টার সে বললো যে এটা ওরা টেলিকাস্ট করবে না, কেন বল সেটা, অথচ তার আগে আমার কাছ থেকে ওষুধ নিয়েছে, আমাদের এখানে এরকম হচ্ছে আমাদের ওষুধ দিন, আপনাকে কত টাকা দিতে হবে, আমি মানে কিচ্ছু টাকা নেবো না, মরাল সে যে ওই তখন বলেছিল যে এখানে একটা হসপিটাল, সেখানে একটা রুগীকে 22 লাখ টাকা দিয়ে তার ডেড বডি নিয়ে করোনাতে বার করে নিয়ে এসছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে 50,000 টাকা দিয়ে বেশি চার্জ নেওয়া যাবে না, আর আমি বলছি আমি 1 পয়সাও চার্জ নেবো না, আমি রুগী বাঁচাবো। এবং আপনাকে আমি এখনও বলছি যদি করোনা রোগী কোনো আপনি সরিনাম টিম বার করে দিয়ে দেখুন যদি একটাও রোগী মরে, এ আমার দেখা আছে, এটা রুগীরাই আমাকে এসে ওই রিপোর্ট করেছে, আমি বলছি না, বুঝছেন। তা এই হিসেবে যেটা সত্যি কথা সেটা আমাকে বলতেই হবে, যে আমরা হোমিওপ্যাথিতে কোথায় সারাতে পারি কোথায় সারাতে পারবো না, স্ট্রাকচারাল চেঞ্জের উপরে আমরা পারবো না। তার মানে হচ্ছে যেখানে রিভার্সিবল অ্যাকশন ইজ নট পসিবল অ্যাকর্ডিং টু হেরিং, সেখানে হোমিওপ্যাথি কিওর হবে না। তো সেক্ষেত্রে এখন তো একটা কথা হচ্ছে, টার্ম ইউজ হচ্ছে ডায়াবেটিক রিভার্সাল প্রসেস। না, ডায়াবেটিক যদি রিভার্সিবল প্রসেস হয় তাহলে পরে এটা সারবে, যদি সেই প্রসেস যেটা হচ্ছে ডায়াবেটিসে সেই রিভার্সিবল প্রসেসে যদি সিমটম দিতে পারে সারবে। যেমন মনে করুন আমি দেখেছি ডায়াবেটিসে লিভার অনেক কারণ থেকে ডায়াবেটিস হতে হয়, লিভার কারণ থেকে যদি হয়
লিভার কাউন্সিলিং হয়, সেখানে দেখেছি চেলিডোনিয়াম কিছুদিন খাওয়ালে পরে সেরে যায়। ওকে, বুঝছেন না, এরকমভাবে মানে ডায়াবেটিকটার উপর ফোকাস নয়, না কোথা থেকে এসছে এইটাই হচ্ছে, মানে ওই যে রুটটাকে খুঁজতে হবে। সেই জন্য কেন্ট বলেছেন যে ডায়াগনস্টিশিয়ানস আর দি ওয়ার্স্ট প্রেসক্রাইবার। হ্যাঁ, কেন্ট সাহেবের কথা, ডায়াগনস্টিশিয়ানস আর দ্য ওয়ার্স্ট প্রেসক্রাইবার। যখন ছেলে পড়াতাম আমিও কোশ্চেন করতাম, এক্সপ্লেন ডায়াগনস্টিক ইজ দ্য ওয়ার্স্ট প্রেসক্রাইবার। তার মানে আপনার কথা অনুযায়ী যেটা মনে হলো সেটা হচ্ছে রোগকে ফোকাস করো না, সিমটমটাকে ফোকাস করো আর রুটটাকে ফোকাস করো। মানে কারোর যদি ক্যান্সার হয় তাহলে ক্যান্সারের উৎপত্তিটা কোথায় রয়েছে সেই রুটটাকে যদি খুঁজে বার করা যায় তাহলে সেটা ট্রিটমেন্ট করা সম্ভব। মানে হাইপার টেনশন বা কারোর হাই বিপি হয়েছে, হাই বিপিতে ওষুধ নয়, ওটা করানো যাবে না, কোথা থেকে হাই বিপিটা এসছে তার উপর ফোকাস করতে হবে। এই প্রসঙ্গে বলে দিচ্ছি, ঠিক আপনি যেটা বলছেন কারেক্ট। আপনাকে একটা কেস, আমার নিজের জীবনের কথা বলছি আপনাকে, ঠিক আপনার এই প্রশ্নের সঙ্গে লিঙ্ক রেখে। আমার এই আপনি ট্যাংরা ফ্যাংরা দিয়ে গেছেন কিনা ওখানে এখন কি অবস্থা আমি জানি না, আগে অন্ধকার ছিল সব, অন্ধকার ছিল, এই ছিল না ইসের পরে, কিন্তু কিছু কিছু ওখানে তো সব মাছের এই করতো, তো ট্যানারি ছিল পুরো, ওখানে কিছু কিছু মাছের পেশেন্ট ছিল আমার, প্রচুর টাকা ছিল তাদের। রাত্রিবেলাতে আপনার এই জেনারেটর চালিয়ে সারা রাতে চলতো, পাখা চলতো, এই করতো। ওইখানটা দেখা গেল একটা পকেটে বেশ লাইট ফাইট রয়েছে, তারপরে আবার অন্ধকার। তা ওইখানে আমাকে একদিন আমার এক ছাত্র, সে তার বন্ধু বোনের জন্য ডাকলো। কলকাতায় কেউ সারাতে পারেনি তাকে, কোনো ডাক্তার সারাতে পারেনি, বুঝছেন? অ্যালোপ্যাথি ফেলিওর, হোমিওপ্যাথি ফেলিওর। এখন কেসটা হচ্ছে যে মনটা বিয়ে হয়েছিল, একটা এই ছিল, ছেলেবেলা হয়নি বোধহয়, তা ওর ঘুম হতো না। আচ্ছা, অ্যালোপ্যাথি ডাক্তার আমার এখনও মনে আছে, বহুদিন আগের কথা, এই ফার্স্ট যখন এই হোমিওপ্যাথি পাস করেছি তার কিছুদিন পরে, তা মানে কলেজে পড়াতে আরম্ভ করেছি ঠিক সেই সময় অবস্থা। আমার ছাত্র তো, ওর বন্ধুর, তা ওই মেয়েটার ঘুম হতো না। অ্যালোপ্যাথি ডাক্তার ট্যাঙ্কপ বলে, আমার এখন মনে আছে, ট্যাঙ্কপ বলে একটা ট্যাবলেট দিত, আচ্ছা, ট্যাঙ্কপ ট্যাবলেট খেতে আর ঘুম হতো। খেতে খেতে কিছুদিন পরে গায়ে জ্বালা আরম্ভ করেছে। হ্যাঁ, আর ঘুম তো হচ্ছেই না, ওই পর্যন্ত গায়ে জ্বালা আরম্ভ করেছে, আরও ট্যাঙ্কপ খেয়েছে। এইবার জ্বালার চোটে সে বাড়ির লোককে একেবারে পাগল করে নিয়েছে। কী ধরনের যে সে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। এই রুগীকে আমাকে দেখাতে নিয়ে গেছে কলকাতার যে সব নামি নামি তখনকার দিনের হোমিওপ্যাথি ডাক্তার, তাদেরকেও দেখানো হয়েছে। অ্যালোপ্যাথি ডাক্তারের কথা তো, তা আমি হোমিওপ্যাথি প্রেসক্রিপশন দেখে চিন্তা করছি ওর সিমটম নিয়ে এই ওষুধটা দেবো, অলরেডি দিয়ে দিয়েছে, বুঝছেন? অলরেডি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটা নিয়ে আর একটা চিন্তা করলাম, চিন্তাটা ঘুরে ঘুরে এত তো প্রেসক্রিপশন আছে, সেটা ওটাও দিয়ে দিয়েছি। এরকম করে করে যেটা দেখছি, যেটা আমার মাথায় আসছে সেইটাই দিয়ে দিয়েছি। মানে অন্য কেউ আচ্ছা, অন্য কোনো ডাক্তার দিয়ে দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার। আচ্ছা, কী করা যেতে পারে? তখন আমাদের বলেছিলেন, এই প্রিন্সিপালের কথা, সেটা এখনও আমার মনে আছে, বলে যে যদি তোমরা দেখো, মানে রোগ সারাতে আমরা পারি, রোগ সারাতে পারি যদি এখানে স্ট্রাকচার চেঞ্জ না আসে, সারাতে পারি। আর যদি তুমি দেখো যে কোনো ওষুধেই কাজ হচ্ছে না, একটা পার্টিকুলার ওষুধের অ্যাবিউজে এই ওর মধ্যে এই ইসের রোগটা সৃষ্টি হয়েছে, তাহলে ওই ওষুধটাকে পোটেন্টাইজ করে, মানে ওটাকে পাওয়ার, ওই মেটেরিয়ালসটাকেই পোটেন্টাইজ করে যদি করতে পারো, যদি দিতে পারো, রোগটা সেরে যাবে। এখন এটা কীভাবে হয় সেগুলো এক্সপ্লানেশন করতে গেলে অনেক কথা বলতে হবে, অনেক সময় যেতে হবে। সেটা যদি কখনো সুবিধা হয় বলবো। তা যাই হোক, আমি করেছি সেটা কীভাবে হয়। তখন আমি চিন্তা করে বললাম যে দেখো,
এটার এই একমাত্র একটা ওষুধ। এখন যদি নাম্বার অফ মেডিসিন যদি এরকম অ্যাবিউজ হয় সেখানে আরও মুশকিল হয়ে যায়। তো এইখানে তুমি যখন একটা ওষুধ বলছো, ওদেরকে বললাম তুমি এইটা পরে টেস্ট করতে পারবে? আমি বলে দেবো প্রসেস, আমি করতে পারবো না, অনেক পয়সা খরচা হয়ে গেছে, আমি করতে পারবো না, আমার সময়ও নেই। আর তাছাড়া এটা করতে গেলে তোমরা অন্যরকম ভাববে, এত পয়সা খরচা করে, তোমরা নিজেরা করো, আমি প্রসেস বলে দেবো। যেমন হ্যাঁ ঠিক আছে। তো এইসব যেভাবে করে পরে তুমি ওই ট্যাবলেট একটা জোগাড় করবে, তোরা জোগাড় করে, পয়সা করি আছে তো, এমনি বৃদ্ধি বুদ্ধি না থাকলে পয়সা করি আছে। হ্যাঁ, যাই হোক, ওই লোকজন দিয়ে ওটাকে আমি যেভাবে বললাম ওটাকে পোটেন্টিস করলো, পোটেন্টিস করে ওটাকে 12 পোটেন্সিতে যখন তুললো, আমি বললাম এইবার তুমি খাওয়াতে আরম্ভ করো, অল্প অল্প করে। আচ্ছা, খাওয়াতে আরম্ভ করলো, তখন দেখা গেল অনেকটা রিলিফ হয়ে গেছে। আরও পোটেন্টিস করো, আরও বাড়াও, আরও বাড়াতে বাড়াতে এরকম বোধ হয় 20-25 পর্যন্ত যখন ওর এটা পাওয়ারটা বাড়িয়ে উঠলো, রুগী একদম সেরে গেল। বুঝতে পেরেছি। বুঝছেন না? তা এইখানে হচ্ছে যে আপনি যেটা বলছেন ক্যান্সার যেখানে যে কোনো কারণ যদি আমি যদি ডেফিনিট কারণটা ধরতে পারি, সেই কারণ ধরে যদি আমি যদি ওইখান থেকে ওই রুটটাকে যদি আমি মেটেরিয়ালসটা জোগাড় করতে পারি, ইভেন আপনার বায়োপসি করেও যদি দেন, তাহলে আমি ইয়ে করতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে নাম্বার অফ মেডিসিন হয়ে গেলে পরে কোনটার সঙ্গে কীরকম কাজ করবে না করবে সেটা এইটা আমি এটা সম্বন্ধে তা আমার এইসব এক্সপিরিয়েন্স আছে। আমি আরেকটা প্রশ্ন, লাস্টের দিকে আমরা যাচ্ছি, কিন্তু আরেকটা আজকের দিনে দাঁড়িয়ে মারাত্মক জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেখান থেকে সিজোফ্রেনিয়া। এই যে মানসিক রোগ বিভিন্ন রকম ক্ষেত্রে, এটা প্রায় যে কোনো মানুষের মধ্যেই থাকে। প্রত্যেকটা মানুষের লাইফের আজকে তার লাইফস্টাইলের দিক থেকে আরম্ভ করে তার প্রেশার বিভিন্ন ক্ষেত্রে নানা রকমভাবে যে তৈরি হয়েছে। আজকে এই যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ যে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, এইখানে দাঁড়িয়ে হোমিওপ্যাথি এইখানটাতে কিভাবে কাজ করতে পারে? শুনুন, আপনাকে বলছি, খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছে। এই যে প্রথমত আপনি অ্যানালিসিস করুন, আপনার তারপরে ওষুধের কথা আমি বলছি। আপনি অ্যানালিসিস করুন, এই যে হচ্ছে এগুলোর মেইন কারণই হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এবং হাই অ্যাম্বিশন। এইসব কারণ থেকে এগুলো ডেভেলপ করে সুইসাইড এইসব। তা নাহলে আইআইটির ছেলে সুইসাইড করছে, ডাক্তারি ছেলে সুইসাইড করছে, আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, ডাক্তার এখানে চিন্তা করতে পারছেন। তা যত এইসবগুলো তো আগে যত আমরা নিচুর দিকে দেখতাম করতাম, তাদের মধ্যে তো ছিল না, এখন হাই সোসাইটি। এগুলো হচ্ছে যে আমার অ্যাম্বিশন হাই, আমি উঠতে পারলাম না সেখানে, এই সব কারণের জন্য এগুলো ডেভেলপ করে যাচ্ছে, বুঝেছেন? তারপরে বাবা মা অনেকটাই দেয়। বাচ্চা ছেলেকে, একটা ছেলে সে ডাক্তারবাবু বেশি এসে, ওর পড়াশোনায় মন নেই, কত বছর, এই 4 বছর 5 বছর, আমার মন নেই, কিছু নেই, ও এদিক ওদিক অমুক করে তমুক করে, এইসব এসে নানান রকম নালিশ করে আমাদের কাছে। দেখি কী বলবো বলুন? তা তাকে পড়বে না, তাকে আরও বেশি করে পড়াবে। তো এইসব করার এইগুলো কারণ, ডিসাইডিং ফ্যাক্টর, বুঝছেন? এখন এগুলোর মধ্যে কিছু সারানো যায়, কেননা হোমিওপ্যাথি মেডিসিন মেইনলি বেসড অন মেন্টাল সিমটম। যদি মেন্টাল সিমটম হোমিওপ্যাথিতে বলা আছে অ্যানিমেন্টেশন, যদি মেন্টাল সিমটম যদি পার্মানেন্ট কিছু পাও, প্রত্যেক ড্রাগের মধ্যেই মেন্টাল সিমটম আছে, সেই মেন্টাল সিমটমে যদি কিছু পাও তাহলে পরে দিলে পরে সেরে যাবে এটা। তা এখন কথা হচ্ছে যে দেখা গেল মেন্টাল সিমটমে একটা বিজনেস ফেলিয়ার হলো, এডুকেশনাল ফেলিয়ার হলো, বাড়িতে যে কোনো কারণেই হলো, এইসব বিভিন্ন যেখানে হয়ে যায়, জট পাকিয়ে যায়, সেগুলো জট ছাকানো বড় মুশকিল। যেটা হ্যানিম্যান বলেছেন যে মেডিসিনাল ডিজিজ
ইজ মোস্ট ডিপ্লোরেবল ডিজিজ, মানে ডিপ্লোরেবল ডিজিজ। এই ডিজিজকে কিওর করা খুব সম্ভব, তা না হলে অ্যাকিউট ডিজিজ হয়, ক্রনিক ডিজিজ হয়, এগুলোকে ট্রিটমেন্ট করা হোমিওপ্যাথি ছাড়া ক্রনিক ডিজিজের কোনো উপায় নেই। এখন কতগুলো যদি মেন্টাল সিমটম দেখা যায় প্রমিনেন্ট, তাহলে পরে দিলে পরে কাজ হয়ে যায়। যেমন আপনাকে এই প্রসঙ্গে বলেছেন, আমি কিছুদিন আগেই একটা পেশেন্ট পেয়েছিলাম। সেই পেশেন্টটা একটা তার আর এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওর একটা ওই ফ্যাক্টরি আছে, কিছু লোকজনও কাজ করে, মিদনাপুর না কোথায় থাকে। সে অনেক ডাক্তার দেখিয়েছে তারা অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে ওরা যায় সব এইসব সাইকাট্রিস্টের ওষুধ দেয়, কাজ হয়নি, ঘুমটুম হয়নি, হয় না। তখন ওর এক বন্ধু বলেছে আমার কাছে পাঠিয়ে দিয়েছে বলে সে আমাকে সিমটম দিয়েছে। দেখুন, আমি ওর সিমটমের দিকে কিছু দেখছি না, আমার ঘুম হচ্ছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না, হচ্ছে না। ডাক্তার আমি সারবো, হ্যাঁ বলে হ্যাঁ সারবে। কেন রুগীকে তো আমি বলতে পারি না সারবে না, বা জানলেও বলতে পারি না, হ্যাঁ সারবে। আবার কতক্ষণ পরে এই হচ্ছে ডাক্তার আমি সারবো, আমি সারবেন, আমি বলে দিচ্ছি সারবেন। তা এরকম করতে করতে তা আপনি এই ওষুধগুলো খান গিয়ে, আমি ওষুধ দিয়ে ওষুধ নিয়ে গিয়ে একটা দরজাতে বেরিয়ে সারবো ডাক্তারবাবু, বুঝেছেন? হ্যাঁ। তা আমি বললাম, আমি তখন বললাম আপনি যা বলছি শুনুন গিয়ে, তারপরে আপনি 1 সপ্তাহ পরে খবর দেবেন। কেন আমি জানি এটা সারবে, তার কারণ হচ্ছে যে ওর মধ্যে একটা পেসিমিস্টিক ভাব আসছে, বুঝছেন? পেসিমিস্টিক ভাব আসলে পরে আমাদের হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে সরিনাম, ভেরি ডিফিকাল্ট টু কেউ, মানে ওর যে দেখুন এত সে রাতে ঘুম হচ্ছে না, ওর শরীরে এত অসুবিধা আছে, আমি সেদিকে দেখছি না, আমি ওই মেন্টাল সিমটম দেখছি, বেশি পেসিমিস্টিক। আমি ওষুধ দিচ্ছি কারেক্ট মেডিসিন, স্টিল ও ডাউট হচ্ছে, ও সারবো কিনা, বিশ্বাস করতে পারছে না। তো এটা সরিনাম দিলে কাজ হবে, কারণ এখানে ডেফিনেটলি আমি ওই মেডিসিন সিমটমটা পেয়ে দিলাম, যা কথা সেই কাজ। পরবর্তীকালে আমার কাছে অনেক পেশেন্ট পাঠিয়েছে ওখান থেকে, বুঝেছেন? তো এইরকম যদি কোনো ইস্যু হয়, কিন্তু যেখানে এরকম অনেক কিছু পয়েন্ট জট পাকিয়ে আছে, সেগুলো সারানো মুশকিল, মানে জটটা খুলতে একটু সময় লাগে। আর বিশেষ করে সিজোফেনিক পেশেন্ট যদি হয়, সেগুলোকে ট্যাকেল করা বড় শক্ত। সিজোফেনিক পেশেন্টকে ট্যাকেল করা, আপনি বুঝতেই দেবে না আপনাকে যে তার কী রোগ হয়েছে। তা আমি যদি ওর মনের ভেতরে ঢুকতে পারি ঠিক মতন, ওকে ঠিক করতে পারবো, আর যদি না পারি পারবো না, সোজা কথা। যদি কোনো ডাক্তার যদি বলে না হবে, হোমিওপ্যাথিতে হবে, আমি ওই রকম হোমিওপ্যাথি ডাক্তার নয়, বা আমি ওরকম আপনাকে বলতে পারবো না। আমি যদি ওর মনের মধ্যে, কারণ এই সিজোফ্রেনিক পেশেন্টরা এত ডিসিসিভ, আপনি বললে বিশ্বাস করবেন না। আমার কাছে একটা মুসলমান সে এসছে, চাকরি করতো, হঠাৎ হন্তদন্ত করে আমার সকালবেলা এসে ডাক্তারবাবু কীভাবে বলছে আমি মহাবিপদের থেকে বেঁচে গেছি, কীভাবে বলছে আমি বাড়িতে ফিরেছি, ওই পিএনটি ডিপার্টমেন্টে কাজ করতে, বাড়িতে ফিরেছি, ইসের মধ্যে গিয়ে বাথরুমে ঘুরে দেখছি বউ গায়ে কেরোসিন তেল ঢালছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে কেরোসিন তেল ঢালছে, আমি একেবারে চেঁচামেচি আরম্ভ করেছি। বাড়ির ওই ফ্ল্যাটে থাকতো, ওখানে ফ্ল্যাটের লোকজন এসে টেনে টুনে নিয়ে গিয়ে করেছে, সুইসাইডাল টেন্ডেন্সি। তাই বললাম যে ওয়াইফের ছিল, মানে হ্যাঁ, যাই হোক ব্যাকগ্রাউন্ডে আরও অনেক কিছু আছে, সেইগুলো বললে অনেক কথা বলতে হবে, কিন্তু ফ্যাক্ট মানে প্রেসিপিটেটেড ফ্যাক্ট হচ্ছে এটা। তখন আমাদের হোমিওপ্যাথি অরাম মেটালিকাম বলে আছে যে দে হ্যাভ নো লাভ অফ দেয়ার লাইফ, বুঝছেন? তা সেইখানে আমরা ওনাকে ওইটাকে দিলাম, কিছু দিলাম, তারপর দিলাম মোটামুটি আপনার ঠিক হোমিওপ্যাথিতে মেন্টাল সিমটমটাকে যদি ঠিক করে যদি ধরতে পারা যায়,
যদি ওষুধ দেওয়া যায় ভীষণ কাজ হয়। না, সেক্ষেত্রে ধরুন মানসিক রোগীদের অনেক রকম সিমটম থাকে, অনেক ডেঞ্জারাস জায়গাগুলো থাকে। কারোর ক্ষেত্রে ধরুন যদি একদম এক্সট্রিম পর্যায়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে সাইকো কিলার হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম যে জায়গাগুলো, এইখানটাতে কি তার সাথে সময় নিয়ে কথা বলে তার মেন্টাল স্টেটকে বুঝে কি মেন্টাল স্টেটটা যদি বোঝা যায় করা যায়। তবে পাওয়া যেটা বললাম, আমি বললাম করা যায়, কিন্তু আপনাকে এটাও বলে দিচ্ছি যে পাওয়া বড় শক্ত। হ্যাঁ, পাওয়া বড় শক্ত। কিরকম শুনবেন একটা ঘটনা। আমি আগে পূর্বাশা হাউজিং স্টেট বলে একটা আছে, হাউজিং স্টেট আছে, ওখানে থাকতাম সল্টলেক আসার আগে। তো আমার পাশের ফ্ল্যাটেই এক ভদ্রমহিলা থাকতেন, তার দিদি থাকতো ওখানে কাকুরগাছির ওখানে। তা দিদি রাত্রিবেলাতে ওই বোনের বাড়িতে এসে খুব খাওয়া দাওয়া করেছে, খুব আনন্দ করেছে, বুঝেছে। এখন করেছে পরে, এখন আপনি ওখানে এই পূর্বাশা হাউজিং স্টেট গেছেন, পূর্বাশা হাউজিং স্টেটে যেখানে পূর্বাশা হাউজিং ওর সঙ্গে অ্যাডজাস্টেন্ট আপনার হচ্ছে কবরখানা, বাগমারি কবরখানা, বিরাট বড় বড় পুকুর আছে, বুঝছেন। তা ওরা থাকতো একতলাতে, খাওয়া দাওয়া রাত্রিবেলা মাংস খেয়ে খুব এনজয় করে ঘুমিয়েছে। সকালবেলা উঠে দেখে যে ভদ্রমহিলা বাড়িতে এসে বোন নেই বাড়িতে। আচ্ছা, বুঝছেন, মানে সিজোফ্রেনিক পেশেন্ট কি ডেঞ্জারাস আপনাকে বলছি। বোন নেই, তাহলে কী হবে? খোঁজ গিয়ে দেখা যাচ্ছে ওই একটা পুকুরের মধ্যে মাথায় চুল ভাসছে, ওখানে ডুবে সে সুইসাইড করেছে। বুঝছেন, তাহলে আপনি চিন্তা করে দেখুন যে ওর মনে সুইসাইড একটা লোক করতে পারে, কত এক্সট্রিম মেন্টালি এসে, কিন্তু কাউকে বুঝতে দিল না, হেসে খেলে খাওয়া দাওয়া করে হ্যাঁ। তা আপনি ডাক্তার হয়ে আপনি কী করবেন? ঠিক, হ্যাঁ, ঠিক। আপনি ওর মনে কি করে ঢুকবেন? যতক্ষণ না সে মনের ভেতরে মনের ভেতরে ঢুকছে, সে দিব্যি হাসি খুশি খাওয়া দাওয়া মাংস খেয়ে মানে রাত্রিবেলাটা এবারে জভিয়ালি কাটালো তার রিলেটিভ। বুঝতে দেবে না যে সে নেক্সট স্টেপে কী করতে যাচ্ছে। আমাদের হোমিওপ্যাথির ওষুধ আছে, এগুলো যদি ঠিক মতন ধরা যায়, আর্জেন্টাম নাইট্রিকাম বলে একটা ওষুধ আছে, মানে আমাদের প্রিন্সিপাল বলতেন এই ব্যাটারা কোনোদিন সত্যি কথা বলবে না, কোনোদিন সত্যি কথা বলবে না, মানে যারা এই আর্জেন্টাম নাইট্রিকামের পেশেন্টরা মিথ্যাবাদী একেবারে। তো যাই হোক, এইসব কথা। যাই হোক, আপনার সঙ্গে তো আজকে অনেক কথাই হলো। অনেক ধন্যবাদ আপনাকে, প্রচুর কিছু শিখলাম আপনার কাছ থেকে জানলাম, এবং অনেক কিছু জায়গা ক্লিয়ার হলো, এবং আমি আশা করব যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারা অনেক কিছু জানলেন, আজকে জানাতে পারলাম। এবং শুধু তাই না, আপনার মতো মানুষের সাথে পরিচিত হতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে, এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সুস্থ থাকুন, আরও প্রচুর মানুষের সেবা করুন। ঠিক আছে, এখানে এই ব্যাপারে আমি ওপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি, আর তা আমার কিছু করার নেই এই বয়সে। এই অবস্থা। যাই হোক, নমস্কার, চলি স্যার।